কি হলো, এইভাবে তালগাছের মতো দাঁড়িয়ে আছো কেন? আমাকে সালাম করবে না? আমার কথা শুনে রিধিতা আপু থুকু বউ আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, তোর মতো পিচ্চির পা ধরে সালাম করতে আমার বয়েই গিয়েছে। উল্টো তুই আমার পা ধরে সালাম করবি। আমি তোর বড়, বুঝলি? তো পিচ্চি হলেও কি হয়েছে? আমি এখন তোমার স্বামী। সো সালাম করো আমাকে। আমার কথা শুনে রিধিতা হাতের উপর হাত গুজে অন্যদিকে ফিরে বলল, আমি সালাম করব না তোর মতো পিচ্চি ছেলেকে। সালাম করতে না তো? না। ওকে, ঠিক আছে। এটা বলে একটা মুচকি হাসি দিয়ে রিদিতার এক হাত ধরে টান দিয়ে আমার বুকে নিয়ে আসলাম। তারপর অন্য হাত তার কোমর জড়িয়ে ধরে আর একটু শক্ত করে ধরলাম। তখন রিধি বলল, এই এই শয়তান, কি করছিস? হুম। কেন? আমি না পিচ্ছি? তা পিচ্ছি ছেঁড়া কি করতে পারে এটা দেখাচ্ছি আর কি। দেখ আয়ান, উল্টোপাল্টা কিন্তু করার চিন্তাও করবি না, না হলে ভালো হবে না কিন্তু। ও মা, তাই নাকি মিসেস জেদি বউ? হুম, তাই। এখন ছাড় আমাকে, ছাড় বলছি। এইবার তার মুখের সামনে চলে আসা চুলগুলো আলতো করে ফু দিলে সরিয়ে দিতেই রিধি চুপ হয়ে গেল। আর আমি বলে উঠলাম, মাই সুইট হার্ট, তোমাকে তো ধরেছি ছাড়ার জন্য না, আমি তো তোমাকে ধরেছি আদর করতে, জানো। আমার কথা শুনে নুসরাত কাপা কাপা গলায় বলল, দেখ আয়ান, তুই যেটা করছিস ভালো করছিস না। আমি তোকে এখনো মেনে নিতে পারিনি, তারপরেও তুই আমার কথা না শুনে জোর করছিস। এটা কি তোর ভালোবাসা? যদি জোর করা তোর ভালোবাসা হয় তাহলে তুই জোর করে সব কিছু কর, কেউ বাধা দিবে না। কেন জানি রিদিতার এই কথা আমার বুকে লাগছে। আর আমি সাথে সাথে নুসরাতকে ছেড়ে দিলাম আর বলে উঠলাম, সরি সরি রিদিতা, আমি বুঝতে পারিনি যে আমি যাকে ভালোবাসি, যার জন্য এত কিছু করলাম, সে তো আর আমাকে বোঝে না। আমি এটা ভুলে গিয়েছিলাম যে জোর করে সব কিছু করা গেলেও মন পাওয়া যায় না। সব যখন বুঝতে পারছিস তাহলে বিয়েটা কেন করলি বলবি? আমি তো তোকে সেই আগেই বলেছি তোকে আমার পছন্দ না, আমি তোকে পছন্দ করি না, তারপরও আমাকে জোর করে বিয়ে করলি। ওই যে নিজের জিনিস আগলে রাখার জন্য। ভালো যখন বেসেছি তখন আগলে রাখতেও জানি। আর বিয়ে যখন করেছি এখন তোমার সব দায়িত্ব আমার। আর তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আমি এমন কিছু করব না যেটাতে তুমি কষ্ট পাও। এটা বলে আমি বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লাম। এইদিকে রিদিতা আমার এমন আচরণ দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আর মনে মনে বলে, এই ছেলেটাকে যতবার দেখি ততবার অবাক হই। তার মনের মধ্যে কি চলে বুঝতে পারছি না। তবে আমি কেন জানি এই ছেলেটাকে মন থেকে মানতে পারছি না। এটা কেন হচ্ছে? হয়তো এত বছর ছোট ভাই মনে করাতে এমন হচ্ছে। এটা বলে রিদিতা বিছানায় গিয়ে শুয়ে পড়ল। এইদিকে আমি মনে মনে বললাম, রিদিতা, আর কি করলে তুমি আমাকে বুঝবা? আর কত প্রমাণ করব যে আমি তোমাকে কতটা ভালোবাসি? আচ্ছা, তুমি কি আমাকে কখনো ভালোবাসবে না? আমাকে কি বুঝবে না? আমি মনে মনে এইসব ভাবছি। ও, আপনারা তো কিছু বুঝতে পারছেন না, তাই তো? আসুন বুঝিয়ে দিচ্ছি। আমি অয়ন, আর আমার পরিবারে আমার মা, বাবা, বড় ভাই, ভাবি ও তার একটা ছেলে আছে। আর রিধিতা হচ্ছে আমার চাচাতো বোন, সে আমার থেকে বড়, তাকে আমি ভালোবাসি। আমি রিধিতার থেকে ছোট হওয়ায় রিধিতা এবং পরিবারের সবাই আমার ভালোবাসা মেনে নিচ্ছিল না, তাই আমি এক প্রকার জোর করেই রিধিতাকে বিয়ে করেছি এবং বাসা থেকে বের হয়ে এসেছি। বাকিটা তো আপনারা জানেন। বাকি গল্পের সাথে থাকুন, জানতে পারবেন। আসুন এবার গল্পে আসা যাক। অন্যদিকে রাফি আর শাহিন গাড়ি করে আরোহী ও নিকিতাকে বাড়ি পৌঁছাতে দিচ্ছে। এমন সময় নিশিতা বলে উঠল, কি শাহিন, তোরা এত কিপটা, এটা আগে জানতাম না। আমরা কি কিপটামি করছি? এই যে
দুলাভাইয়ের থেকে পুরো ক্রেডিট কার্ড নিয়ে নিলেন, অথচ আমাদের কিছুই খাওয়াচ্ছেন না। সবে কি একা খাওয়ার ধান্দা নাকি? আরে না, আমরা ভাবলাম আমরা গরিব মানুষ, তাই টাকা আমাদের দরকার, কিন্তু আপনারা তো কোটিপতি মানুষ, আপনাদেরও দরকার হবে এটা জানতাম না। তোমরা গরিব হলে আমরা ফকিন্নি, বুঝলে? দোস্ত, গাড়ি একটা রেস্তোরাঁতে দাঁড় করা। আরে আরে, মাত্র খেয়ে আসলাম, আবার কিভাবে খাবো? কার্ড দিয়ে মনে হয় টাকা আছে। চলেন শপিং করিয়ে দিন, এটাই হবে। কি? না না, এটা হবে না। এটা বলতে কিপটামের পরিচয় দিয়েই দিলেন। আরে ধুর, কার্ড তো আমার কাছে, ও না বললে কি হবে। মামা, গাড়ি মলে নিয়ে যা। মামা, ভাব একবার মেয়ে মানুষকে শপিং মানে, বুঝলি? ধুর, কার্ড আছে, টাকা গেলে আয়ানের যাবে। মামা, যদি কার্ডের টাকা না থাকে তখন? তুই চিন্তা করিস না তো, কার্ডে টাকা থাকবে। কিছুক্ষণের মাঝে তারা শপিং মলে পৌঁছালো। তারপর তারা তিনজন নিজেদের মন মতো শপিং করলো, শুধু শাহিন বাদে, কারণ সে কেন শপিং করেনি সেই ভালো জানবে। তাকে অনেক বলছিল তিনজনে, কিন্তু শাহিন শপিং করেনি, শুধু তাদের ব্যাগ নিছে। তারপর সব কিছু নিয়ে বিল দেওয়ার পালা। কাউন্টারে এসে রাফি ম্যানেজারকে বলল। আমাদের বিল কত হয়েছে দেখেন। ম্যানেজার হিসাব করে বলল, ছাড়, 10,000 টাকা বিল হয়েছে। এই কথা শুনে শাহিন মনে মনে বলল, এই শালা কট খাইছে। কারণ আম কারণ আমার ওই কিপটে আয়নের ওপর কোনো বিশ্বাস নাই। রাফি কোনো কথা না বলে ম্যানেজারকে কার্ড দিয়ে বলল। এই নিন, বিল উঠিয়ে নিন। তারপর ম্যানেজার কার্ড নিয়ে বিল উঠাতে গেলে দেখে কার্ডে টাকা আছে মাত্র 2,000। ম্যানেজার বলল, স্যার, আপনাদের কার্ডে মাত্র 2,000 টাকা আছে, বাকি টাকা দিন। এই কথা শুনে আরোহী দিশিতা অনেকটা চমকে গেল, আর রাফি তো মনে হয় জ্ঞান হারানোর অবস্থা। তখন শাহিন বলে উঠল, আমি জানতাম এমন কিছু হবে, তাই কিছু কিনিনি। তুই চুপ থাক বেটা। স্যার, আপনি একটু দেখুন, টাকা আছে। সরি স্যার, আমি ভালো করে দেখেছি, 2,000 টাকা ছাড়া আর কোনো টাকাই নেই। রাফি এটা শুনে মনে মনে বলে, আয়ান্যা, তুই আমাদের এমন কর দিস না, আল্লাহ তোর বউ তোরে লাথি মেরে বিছানা থেকে ফেলে দিক। এটা বলে রাফি ফোন বের করে কল দিতে লাগলো। এইদিকে আমার যখনই ঘুম আসতে যাবে তখনই ফোনটা বেজে আমি ফোন দেখি। রাফির নাম্বার দেখে রিসিভ করে বললাম, কী রে রাফি, কল কেন দিলি? হালা, তুই আমাদের এমন করে কর দিতে পারলি? আমি কেমন করে কট দিলাম আবার? ওই শালা, কার্ডে টাকা আছে মাত্র 2,000 টাকা, আর আমরা শপিং করছি 10,000 টাকার, এটা কি কট না? তো তোদের শপিং করার পিছনে আমার কার্ডের হাত কি? এখন তোর কার্ড দিয়ে বিল দিতে গেলে দেখি কার্ডে টাকা নাই, এটা কি আমাদের সাথে বেইমানি করিসনি? আমি তোদের সাথে কি বেইমানি করলাম? তোরা কার্ড চেয়েছিস, আমি কার্ড দিলাম, সেখানে ছিল তো 2,000 টাকা। আর তোদের কে বলছে পাকনামি করে টাকা না দেখে শপিং করতে? যাও এখন শপিং মল পরিষ্কার করো, আমি এর মধ্যে নাই বাবা। এটা বলে ফোন কেটে দিলাম। হালারা আইসে আমার থেকে টাকা মারতে, হি হি হি। এইদিকে রাফি মহা মুশকিলে পড়ছে, কে জানতো কার্ডে টাকা থাকবে না। নাও, এবার ঠেলা সামলাও। ভাগ্য ভালো আমি কিছু কিনিনি, কিছু নিইনি। তুই চুপ থাক, এদিকে আমার মাথা গরম, আর তুই এর মাঝে আরো লাকড়ি দিচ্ছিস। ওই আয়ানকে হাতের কাছে পাই, তারপর দেখাবো এই রাফি কি জিনিস। তখন ম্যানেজার বলে উঠল, তারপর রাফি মনে মনে আমাকে গালি দিয়ে নিজের মানি ব্যাগ থেকে কার্ড বের করে পেমেন্ট করলো। তারপর তারা মল থেকে বের হয়ে গেল। তখন আরোহী বলল, আহারে, দুলাভাই আপনাদের যেই বোকা বানালো তা একদম দেখার মতো। বুঝলি আরোহী, আয়ান যখন কার্ডটা দিল তখনই আমার সন্দেহ হয়েছে নিশ্চয়ই কোনো ভেজাল আছে। তবে এমন ভেজাল কে জানতো? তাই আমি কিছু নিই নাই।
আমি জানি না ওই হালা কত বড় জাউরা। তুই হালা আরেকটা কথা বললে লাথি দিয়ে ফেলে দেব কিন্তু। পা কিন্তু আমারও আছে। তাছাড়া এখানে আমি তোকে কিছু বলিনি। তুই কেন এত চেতে যাচ্ছিস? তোকে এই দুই আপু বলেছে, আমি না। এই সুন্দরী আপুরা যদি আমাকে বকেও না তাহলে আমার গায়ে লাগবে, কিন্তু তুই শালা আরেকটা কথা বললে আমি কিন্তু ফেলে দেব। আয় লাথি দে, আমি পা ভেঙে একদম এইদিকে আরোহী নিশিতা তাদের ঝগড়া দেখে অবাক হয়ে গেল। এই থামেন, কি করতেছেন? চলন্ত গাড়িতে কেউ ঝগড়া করে? আর এই সব ঝগড়া বন্ধ করেন। এত বড় দামড়া হয়ে গেছে দুইজন, এখনো ছোটদের মতো ঝগড়া করে। তা আপু, আপনার চোখে যখন আমরা ছোট তখন আমাদের একটু কোলে তোলে বড় করে দেন না? শাহিনের মুখে এই কথা শুনে রাফি তো মুখে হাত দিয়ে হাসতেছে, আর এইদিকে আরোহী নিশিতা তো রাগে ফুঁসতেছে। শাহিন না, আজ যদি রাত আর গাড়িতে না থাকতি তাহলে তোকে আমরা কি করতাম তুই নিজেও ভাবতে পারতি না। আপু, বেশি কিছু করা লাগবে না, একটু আদর করলেই হবে। তুই হালা এবার যদি চুপ না করিস তাহলে মুখ একদম সেলাই করে দিব। রাফির কথা শুনে শাহিন চুপ হয়ে গেল, আর নিশিতা আরোহী দুইজনই রাগী দৃষ্টিতে তাকিয়ে ফুঁসতেছে। আরোহী ও নিশিতাকে তাদের বাড়ি পৌঁছে দিয়ে রাফি ও শাহিন চলে গেল। ভোরবেলা রিধিতা ঘুম থেকে উঠে দেখে আয়ান মনের সুখে ঘুমিয়ে আছে। রিধিতা আয়ানের কাছে এসে তার চেহারার দিকে তাকিয়ে বলল, ফাজিলটা কত সুন্দর করে ঘুমিয়ে আছে। এখন দেখলে বোঝা যায় না সে এতটা রাগী। আর আমারে পেতে না কত না কিছু করলো। আবার কাল রাতে ভিন্ন রূপ দেখলাম। এত কিছু করে আমাকে পেয়ে এখন বলে আমার অনুমতি ছাড়া আমাকে ছোবে না। আমি ওকে আসলে বুঝতে পারছি না আসলে ও কেমন। আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে এগুলো বলল, তারপর আবার বলে উঠল, এই যা, যেই কারণে উঠলাম তা তো হলো না। এই বলে রিদিতা ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পরে এক বালতি পানি এনে দিল আমার গায়ে ঢেলে। এইদিকে আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ গায়ে পানি পড়াতে চমকে এক লাফে ঘুম থেকে উঠে দাঁড়িয়ে গেলাম। এইদিকে আমার এমন অবস্থা দেখে রিদিতা হাসতে লাগলো। আমি নিজের দিকে একবার তাকিয়ে রিদিতার দিকে তাকাতেই দেখি বউ আমার মনের সুখে হাসতেছে। আমি রিধিতার হাসি দেখে সব কিছু ভুলে গিয়ে তার হাসির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। মনে হয় এমন হাসি দেখে সারা জীবন কাটিয়ে দিতে পারবো। রিধিতা আমাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে হাসি থামিয়ে আমার কাছে এসে ঠাস করে আমার মাথায় থাপ্পড় দিল। রিধিতার থাপ্পড় খেয়ে আমি হুঁশে ফিরে মাথায় হাত দিয়ে বললাম, ওই আমাকে মারলা কেন? এইভাবে তাকিয়ে আছিস কেন? তোমার হাসি দেখছি তাই তাকিয়ে আছি। হয়েছে, আর পাম দিতে হবে না। কাপড় পাল্টে নামাজ পড়, না হলে নামাজের সময় চলে যাবে। এই জন্য কি পানি ঢেলে ডাকতে হয়? তোমার যেই মধুর সুর, এমনি ডাক দিলে আমি উঠে যেতাম। আমার ইচ্ছে হয়েছে তাই পানি ঢালছি। এখন কথা না বাড়িয়ে যা অজু করে আয়। আমি আর কথা না বলে একটা লুঙ্গি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। অন্যদিকে রিধিতা বলল, কি চান্দু, সবে তো শুরু, আমাকে বিয়ে করেছো আর আমি বউ হয়ে জ্বালাবো না তো কি করে হয়? আজ থেকে দেখো এই রিদিতা কি জিনিস। এটা বলে রিধিতা জায়নামাজ নিয়ে নামাজ পড়তে লাগলো। অজু আমার জন্য বালতি করে পানি নিয়ে আসার সময় করে এসেছে। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে অজু করে রিধিতার সাথে নামাজ পড়তে লাগলাম। আমি নামাজ শেষ করতেই রিধিতা বলে উঠল, একটু বস, আমি আসছি। এটা বলে রিধিতা উঠে টেবিলের সামনে গিয়ে একটা খাতা নিয়ে কি জানি লিখতে লাগলো। একটু পর আমার কাছে লিস্ট নিয়ে এসে বলল, যা এগুলো নিয়ে আয়। এগুলো কি? আমার কথা বলতে দেরি রিধিতার মাথায় থাপ্পড় দিতে দেরি হলো না। থাপ্পড় দিয়ে বলল, গাধা, খুব তো নাচতে নাচতে বিয়ে করে নিয়ে এসেছিস। তা বিয়ের পর যে সংসার করতে হয় এটা জানিস না?
রিধিতার দিকে তাকিয়ে বললাম, জানি, তবে তোমার রাগী চেহারাটা দেখতে ভালো লাগে। আর একটা কথা বলবি তো আর একটা থাপ্পড় দিমু। সারাক্ষণ লুচ্চামের ধান্দায় থাকে লুচ্চা বেটা। এখনও তো লুচ্চামি করতে পারলাম না, তাই লুচ্চামি করার ধান্দায় থাকি। কি বললি কুত্তা? আমাকে আর পাইকে আমি লুঙ্গি পরে দিলাম দৌড়, আর এমন দৌড় দেখে রিধিতা ফিক করে হেসে দিয়ে বলল। পাগল একটা। তারপর রিধিতা ঘর গোছাতে লাগলো। এইদিকে আমি রিধিতার লিস্ট করা সব কিছু নিয়ে বাসায় ফিরে কলিং বেল দিতেই নুসরাত এসে দরজা খুলে দিল। তারপর আমি সবগুলো বাজার রান্নাঘরে রেখে সোফা এসে বসলাম। তারপর বললাম, ওগো আমার রাগী সিনিয়র বউ, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো। রিধিতা রান্নাঘর থেকে বলে উঠল, টেবিলের পাশে আছে, নিয়ে খা। আমি দেখছি সত্যি পানি আছে, কিন্তু আমার উদ্দেশ্য তো বউকে একটু রাগানো। আমার গায়ে সকালে পানি ঢালার মজা হালকা হলেও তো বোঝাবো। আরে ওগুলো ভালো না, তোমার হাতে নিয়ে আসো না। এইদিকে রিধিতা রেগে বলে উঠল, শয়তান, আমারে জ্বালানোর চিন্তায় আছিস তাই না? দাঁড়া, তোকে পানি খাওয়াচ্ছি। এটা বলে গ্লাসে পানি ঢেলে তাতে 3 চামচ লবণ মিশালো আর বলল, এমন পানি খাওয়াবো যে আর কখনো আমার হাতে পানি খাওয়ার নাম নিবি না। রিধিতা হাতে করে পানির গ্লাস নিয়ে আমার কাছে এসে বলল, এই নিন স্বামী, পানি খেয়ে আমাকে উদ্ধার করেন। আমি একটা হাসি দিয়ে হাত বাড়ালাম পানির গ্লাস নিতে, কিন্তু আমি সেই হাত দিয়ে রিধিতার হাত ধরে আরেক হাত ধরে পানির গ্লাসটা নিয়ে পাশে টেবিলে রাখলাম। এই ফাজিল, হাত ছাড় আমার। আমি কিছু না বলে রিধিতাকে এক টান দিয়ে আমার কোলে বসিয়ে তার কোমর জড়িয়ে ধরে বললাম, জানো আমার তো পানি খেতে না, তোমার আদর খেতে ইচ্ছে করছে। আর আমার আদর দিতে হবে না, থাপ্পড় দিতে মন চাইছে। বিয়াদব কোথাকার, খালি কুমতলবে ঘুরে। বউ আমার আনরোমান্টিক হলে তো কুমতলবে ঘুরবো, তাই না? দেখ, সকাল সকাল মাথা গরম করবি না, অনেক কাজ বাকি, ছাড় আমাকে। ওকে ছাড়বো, তবে আমাকে একটা চুমু দিতে হবে আর তুমি বলতে হবে। না, তোর মতো খাটাসকে আমার চুমু ওয়াক্থু ভাবলে তো বমি আসে। আর আমি পিচ্ছি কাউকে তুমি বলি না। ও মা, তাই নাকি? তাহলে তো এই পিচ্চির কেরামতি দেখাতে হয় বেবি। এটা বলে রিধিতার মাথা ঘুরিয়ে আমার দিকে ফিরালাম। সাথে সাথে রিধিতা আমাকে কাঁপা কাঁপা গলায় বলল, দেখ তো তুই এটা কিন্তু ভালো করছিস না। বউয়ের সাথে যা করা হয় তাই ভালো। এটা বলে তার মাথার পিছনের চুল আঁকড়ে ধরে আরেক হাত কোমরে রাখলাম। আমি আস্তে আস্তে তার মুখের সামনে আমার মুখ নিয়ে আসলাম। আমি এত কাছে আসতেই রিধিতা তার চোখ জোড়া বন্ধ করে নিল। সে নিস্তব্ধ হয়ে গেল। তার বুকের হার্টবিট বেড়ে চলছে। এইদিকে আমি তাকে একদম কাছে নিয়ে এসে তার কপালে একটা চুমু দিলাম আর 2 গালে 2টা চুমু দিলাম। তারপর ছেড়ে দিয়ে বললাম, যাও যাও, এখন বমি করো গা বেবি, আর সবাইকে বলতে থাকবে আমি বাবা হতে চলেছি। আমার এই কথা শুনে রিধিতা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, কুত্তা, তোকে আমি পরে দেখে নিব। এটা বলে রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে গিয়ে মনে মনে বলল, এই কেমন স্বামী পেলাম, ভাব নিয়ে একটার আর করবে আরেকটা। ধ্যাৎ, পুরো মুডটাই নষ্ট করে দিল। এটা বলে রান্নাঘরের দরজা দিয়ে আমার দিকে তাকিয়ে দেখে আমি ফোন টিপছি। এটা দেখে বলতে লাগলো, দাঁড়া চান্দু, আমাকে কাজের মেয়ে করে এখন ফোন টেপা হচ্ছে তাই না? এটা বলে একটা থালাতে কিছু ময়দা নিয়ে আমার কাছে আসলো আর আমার সামনে রেখে বলল, এই যে মহারাজ, এগুলো তাড়াতাড়ি মাখেন। আমি ময়দা দেখে রিধিতার দিকে তাকিয়ে বললাম, কি এগুলো? আমি মা মা আর কিছু বলতে পারলাম না। তার কারণ হলো আমি আর কিছু বলার আগে ডাইনিটা
পিছন থেকে রুটি উল্টো বেলচা বের করলো। তারপর একটা হাসি দিয়ে বলল, কি যেন বলছিলি তুই? কই না, মানে বলছিলাম আমি এক্ষুনি মেখে দিচ্ছি। গুড বয়। আমি এসে যেন কাজ শেষ দেখি। এটা বলে রিদিতা রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলো। এইদিকে আমি আর কোনো উপায় না পেয়ে ময়দা মাখতে শুরু করলাম। আর নিজেকে বললাম, শালার এ কারে বিয়ে করে নিয়ে আসলাম। কথার আগে হাত চলে বেশি, আর চোখ দিয়ে মনে হয় আগুন বের হবে। আমি ময়দা মেখে রান্নাঘরে নিয়ে গেলাম। সেখানে গিয়ে দেখি বউ আমার রান্না করতে করতে ঘেমে একাকার। তাই আমি থালাটা একপাশে রেখে রিধিতার কাছে গিয়ে তার আঁচল দিয়ে তাকে বাতাস করতে লাগলাম। রিধিতা আমার এমন কাণ্ড দেখে আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। বিশ্বাস করেন, এই হাসি দেখে নিজের মনের হাজার কষ্ট ভুলে যেতে পারবো। হয়েছে, এমন আলগা পিরিত আর দেখাতে হবে না। যা এখান থেকে। আমার বউকে আমি যা খুশি তা দেখাবো, তাতে তোমার কি? রিধিতা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বললি কুত্তা? না মানে আমি ওইভাবে বলতে চাইনি কথাটা, তুমি যেমনটা ভাবছো। তাহলে কেমন করে বলছিস? মানি না, বকছিলাম আমার বউকে আমি যেমন খুশি তেমন আলগা পিরিতি দেখাবো, এতে তোমার কি? আমার যাই হোক, এইসব আলগা পিরিত বাদ দিয়ে এখানে দাঁড়া। আচ্ছা বউ, তুমি কি একটু সুন্দর করে কথা বলতে পারো না? না, পারি না। এখন চুপচাপ এখান থেকে যাবি নাকি লাথি দিয়ে বের করব? যাচ্ছি। পুরো একটা ডাইনিকে বিয়ে করলাম মনে হয়। হালকা বিড়বিড় করে বললাম কথাটা। তখন রিধিতা বলে উঠল, ওই কি বললি কুত্তা? কই কিছু না, তুমি রান্না করো, আমি গেলাম। এটা বলে আমি রুম থেকে বের হয়ে গেলাম। প্রায় ঘন্টাখানেক পর রিধিতা রান্নাঘর থেকে বের হয়ে আমার সামনে এসে বলল, ওই আমি ফ্রেশ হতে গেলাম, তুই রান্নাঘর থেকে রান্না আর রুটিগুলো নিয়ে আয়। এটা বলে রিদিতা চলে গেল। আমি রান্নাঘরে গিয়ে রান্না আর রুটি নিয়ে ডাইনিং টেবিলে রাখলাম। একটু পর রিদিতা এসে টেবিলে বসে পড়ল। আমি রিদিতাকে খাবার বেড়ে নিজে নিলাম। আমি খাচ্ছি, এমন সময় দেখলাম রিদিতা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো বউ, এইভাবে আমার দিকে তাকিয়ে আমাকে গিলে না খেয়ে পেটের খাবার খাও, তাহলে পেট ভরবে। আমার কথা শুনে রিধিতা রেগে আমার পায়ে দিল একটা লাথি। আমি লাথিকে আহ করে চিৎকার দিলাম, ওই আমারে মারলা কেন? একদম বেশি করছিস শালা। এত কষ্ট করে রান্না করলাম আমি, আর কুমির কোথাকার একা খেয়ে নিচ্ছে। তা কানাবো, আপনাকে কে খেতে মানা করছে? আপনার চোখে কি এই খাবারগুলো দেখতে পাচ্ছেন না? এই কুত্তা, একদম আমাকে কানা বলবি না, না হলে তোর চোখ দুটো তুলে নিব। এই কথা শুনে আমি সাথে সাথে এক হাত দিয়ে চোখ লুকালাম। আমার চোখে নজর না দিয়ে খাবারে নজর দেন। আচ্ছা, আমি তোর কে? কেন? আমার বিয়ে করা বউ। আমাকে তুলে নিয়ে বিয়ে কে করেছে? আমি। তাহলে খাওয়ানোর দায়িত্ব কার? আমার। তাহলে তুই একা খাচ্ছিস কেন? আমাকে কে খাইয়ে দিবে? কেন? তোমার হাত আছে, তুমি খাও। আমি আমার হাতে খেতে পারবো না। এটা শুরুতে বললে হয়, তা না করে পেঁচিয়ে ঝগড়া করে কথাটা বলল। ওই আমি ঝগড়া করি? তাহলে আমাকে বিয়ে করলি কেন? তোমার সাথে আমার ঝগড়া করতে ভালো লাগে। তারপর দুইজন কথা বলতে বলতে খাবার খেতে লাগলাম। আমি নুসরাতকে খাইয়ে দিচ্ছি আর আমিও খাচ্ছি। অন্যদিকে ছোট আব্বু আমার ফোনে কল দিচ্ছে, কিন্তু সংযোগ দিচ্ছে না। আর সবাই চিন্তা করছে আমরা কেমন আছি, কোথায় আছি এটা নিয়ে। আম্মু তো প্রায় কান্না শুরু করে দিল। ভাবি, কান্না করিও না, আল্লাহর উপর ভরসা রাখো। আয়ান ভালোই আছে, চিন্তা করিও না।
আয়ান বাবা, কোথায় আছিস? চলে আয় বাবা, আমি যে তোকে ছাড়া থাকতে পারছি না। ভাবি চিন্তা করিও না, আমি সব জায়গায় খবর লাগিয়ে দিয়েছি। বিকেলের মধ্যে আয়ানকে খুঁজে পাওয়া যাবে আশা করি। এই দিকে খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে এসে বিছানায় শুইলাম। একটু পর রিধিতা সব কিছু গুছিয়ে রুমে আসলো। আমি রিধিতার দিকে একটা শয়তানি হাসি দিয়ে বললাম, ওই বেবি শোনো না, একটা কথা বলি, রাগ করবে না তো? রাগ করার মতো হলে করব। তা কি বলবি বল। আমি আগে দাঁত কেলিয়ে হাসি দিয়ে বললাম, না মানে আমাদের তো বাসর রাত হয়নি, চলো না আমরা বাসর দিন করি। আমার এই কথা শুনে রিদিতা রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, থাপ্পড় দিয়ে কানের নিচে লাল করে ফেলবো। উল্টোপাল্টা কথা বলবি তো। তোমার মতো সুন্দরী বউ থাকলে উল্টোপাল্টা কথা কেন, উল্টোপাল্টা কাজও মাথায় আসে। দাঁড়া কুত্তা, আমি তোর বাদরামি বের করছি। আশেপাশে কি জানি খুঁজতে লাগলো। আমি অবস্থা বেগতিক দেখে দিলাম দৌড়, এক দৌড়ে রুমের বাহিরে। আর আমার পিছন পিছন নুসরাতও বের হলো। ওই যাচ্ছিস কোথায়? তোমাকে ছাড়া কোথায় যাব বলো বেবি? আবার? আচ্ছা জানো, রেডি হও, ঘুরতে যাব কেমন? রিদিতা আমার কথা শুনে বলে উঠল, সত্যি? সত্যি। ওকে, আমি আসছি 5 মিনিট। 5 মিনিট পর রিধিতার বোরকা পরে আসলো। তারপর আমি রিধিতাকে নিয়ে ঘুরতে বের হলাম। হ্যালো তানিয়া ম্যাম, একটা খারাপ খবর আছে। সময় যখন খারাপ হয় তখন এমনিই সব খারাপ হয়। তা কি এমন খারাপ খবর আছে শুনি? নেজাত বিয়ে করে নিয়েছে, তাও আবার চাচাতো বোনকে। এই কথা শুনে তানিয়া বসা থেকে দাঁড়িয়ে গেল। কি? বিয়ে? তাও নেজাত? তুই সত্যি বলছিস তো নাকি মিথ্যা? না ম্যাম, আমি সত্যি বলছি, তবে যতটুকু খবর শুনছি তার চাচাতো বোন তাকে পছন্দ করে না, আর সে চাচাতো বোনকে জোর করে বিয়ে করেছে। লোকটার কথা শুনে তানিয়ার মুখে একটা হাসি ফুটলো। তানিয়া বলল, ওই বজ্জাতের চোখে কি কোনো মেয়ে পড়েনি যে জোর করে বিয়ে করছে? আরে আমাকে বলতো, আমি নিজে বিয়ে করে নিতাম। এটা বলে ফোন কেটে দিল তানিয়া আর মনে মনে বলল, ভাবছিলাম তোমাকে নিজের করে পেতে একটু কষ্ট করতে হবে, কিন্তু এখন দেখছি হালকা করলেই হবে, কারণ আগুনে ঘি ঢাললে আগুন আরো জোরে জ্বলে ওঠে। এইদিকে রমজান সাহেব তার ছেলের রুমে গিয়ে বলল, বাবা তুমি যাও, আমি এখান থেকে ওই দিন যাব যেদিন ওই নুসরাতকে আমার করতে পারবো। বাবা ওখানের ব্যবসা তুমি দেখো, এখানে আমি সামলাবো, তুমি যাও। আমি আর কিছু শুনতে বা বুঝতে চাই না, যাও তোমরা। রমজান সাহেব ছেলের এমন কথা শুনে কিছু বলতে গিয়েও না বলে চলে যেতে লাগলো। এইদিকে আমি আর রিদিতা দুপুর পর্যন্ত ঘুরলাম। তারপর একটা রেস্তোরাঁতে দুপুরের খাবার খেলাম। তারপর বাসায় এসে দুইজন নামাজ পড়া শেষ করলাম। তারপর আমি বিছানায় শুলাম। তখন রিদিতা দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে থাকলো। কি হলো, এইভাবে তাকিয়ে আছো কেন? তুই বিছানায় কেন? নাম বিছানা থেকে। অনেক ক্লান্ত, বিছানায় ঘুমাই একটু, তুমিও ঘুমাও। আমারে ভূতে ধরছে, তোর মতো লুচ্চার সাথে এক বিছানায় ঘুমাবো? নাম বলছি। লুচ্চামি করলে নিজের বউয়ের সাথে করব। আমি তোকে এখনো স্বামী হিসেবে মানি না। তাহলে আজ এত কিছু করলা কেন? খাবার তৈরি, বউয়ের মতো আচরণ। আমি তোর সাথে সংসার করে যাব কারণ কাগজে কলমে তুই আমার স্বামী। তবে তোকে না স্বামী মানব আর না অধিকার দেব। আমাদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্কের কথা শুধু আমাদের মধ্যে থাকবে, বাহিরে আমরা চাচাতো ভাই বোন। এখন সুন্দর করে নেমে যাও, আমি ঘুমাবো। আমি আর কিছু না বলে বিছানা থেকে নেমে সোফায় শুয়ে পড়লাম। তারপর বিকাল পর্যন্ত ঘুমালাম। বিকালে আমার ঘুম ভাঙতে দেখি রিধিতার রুমে নেই।
আমি রুম থেকে বের হয়ে দেখি রিদিতা টিভি দেখছে। আমি সামনে গিয়ে বললাম, যাও গিয়ে রেডি হও। কেন? গেলে দেখতে পাবে যেটা বলছি ওটা করো। আমার কথা মতো রিদিতা রেডি হয়ে আসতেই আমি রিদিতাকে নিয়ে বের হলাম। রিক্সা চলছে তার আপন গতিতে, আর আমি নিস্তব্ধ হয়ে সেই গতিকে অনুভব করার চেষ্টা করছি। হঠাৎ আহ করে একটা চিৎকার শুনতে পেলাম, আর সাথে সাথে রিক্সা থামিয়ে দিল চাচা। আমি সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে রিক্সার সামনে পড়ে আছে। আমি দৌড়ে নেমে হাঁটু গেড়ে বসে বললাম, আপু আপনি ঠিক আছেন তো? এইদিকে মেয়েটা তার ডান পা ধরে বলতে লাগলো, আহ, মরে গেলাম গো, কি ব্যথা, প্লিজ কেউ হেল্প করেন প্লিজ। মেয়েটার এমন কান্না শুনে চারপাশের লোকজন চলে আসলো। তখন আমি বলে উঠলাম, চাচা একটু ধরেন উনাকে, রিক্সা করে হাসপাতালে নিয়ে যাই। তারপর আমি আর রিক্সা চালক মামা মেয়েটাকে তুলতেই দেখি মেয়েটার পা থেকে রক্ত বের হচ্ছে। এই দিকে মেয়েটা রক্ত দেখে সাথে সাথে অজ্ঞান হয়ে আমার দিকে ঢলে পড়ল। বাবা, মেয়েটা তো অজ্ঞান হয়ে গেল, এখন কি করা যায়? চাচা আমি রিক্সায় তুলছি, দাঁড়ান। এটা বলে আমি মেয়েটাকে কোলে নিতেই মেয়েটার চেহারা দেখে কেমন চেনা চেনা লাগলো। আগে কোথাও দেখেছি মনে হয়েছিল, বাট মনে পড়ছে না। আমি এত কিছু না ভেবে মেয়েটাকে অনেক কষ্টে কোলে নিয়ে রিক্সায় তুললাম। তারপর রিধিতাকে খুঁজতে লাগলাম। আমি দেখলাম রিধিতা একপাশে দাঁড়িয়ে সব দেখছে। আমি ডাকতেই আসলো, বলো কি বলবা? তুমি আপুটাকে নিয়ে হাসপাতালে যাও, আমি পিছন পিছন আসতেছি। না, তুই যা, যেভাবে ধরে আছিস ওইভাবে যা, আমি এখানে আছি। আমি রিধিতার কথাই বুঝতে পারছি মেয়েটাকে ধরাতে সে একটু রাগ করছে। দেখো এখন কথা বলার সময় নেই, তুমি আপুকে নিয়ে হাসপাতালে যাও। তারপর আমি নামলাম, রিধিতা উঠে পড়ল। তারপর মেয়েটাকে হাসপাতালে নিয়ে যেতে লাগলো। এইদিকে আমি আরেকটা রিক্সা নিয়ে তাদের পিছনে যেতে লাগলাম। কিছুক্ষণ পর হাসপাতালে এসে রিক্সা থামলো। তারপর দুইজন ওয়ার্ড বয় প্যাচার স্ট্রেচার নিয়ে আসতেই মেয়েটাকে সেখানে নিয়ে গেল। তারপর আমি রিদিতার সাথে রিক্সা চালক চাচাও হাসপাতালের ভিতরে গেলাম। মেয়েটাকে একটা কেবিনে নিয়ে গেল, সাথে ডাক্তার ঢুকলো। একটু পর রিধিতা বলে উঠল, এখন তো মেয়েটাকে আনা হয়েছে, তাহলে চল আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে যাই। আচ্ছা তোমার কি একটু মনুষ্যত্ব নেই? একটা মেয়ে আমাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করলো, তাকে এখন চিকিৎসা দেওয়ার দায়িত্ব আমাদের, আর তুমি বলছো? ওই রাখ তোর জ্ঞান দেওয়া, আমাদের দায়িত্ব হাসপাতালে আনার, আমরা এনেছি, এখন বাকি দায়িত্ব ডাক্তারদের, চল। তুমি চুপ থাকো, ডাক্তার যতক্ষণ কিছু বলবে না ততক্ষণ এখান থেকে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। আমার কথা শুনে রিধিতা আর কিছু বলল না। এইদিকে চাচা আমাকে বলতে লাগলো, বাবা, এখন আমার কি হবে? আমার তো দোষ নেই, মেয়েটা হুট করে আমার রিক্সায় চলে এসেছে। চাচা আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কিছু হবে না, এখন আপনি চলে যান। কিন্তু বাবা, যদি কি... আমি বলছি না কিছু হবে না। আর হ্যাঁ, এই নিন ভাড়া, এখন আপনি বাসায় চলে যান। কিন্তু বাবা, আমি তো তোমাদের এখনো পৌঁছে দিতে পারলাম না। সমস্যা নাই চাচা, আপনি যান। তারপর চাচার কিছু না বলে বিদায় নিয়ে চলে গেল। প্রায় ঘন্টাখানেক পর ডাক্তার রুম থেকে বের হতেই আমি গিয়ে ডাক্তারকে বললাম, স্যার রোগীর কি অবস্থা? চিন্তার কোনো কারণ নেই, পাটা হালকা মুচকে গিয়েছে আর একটু কেটে গিয়েছে, ওটা ওয়াশ করে ব্যান্ডেজ করে দিয়েছি। এখন কি আমরা দেখা করতে পারবো? পারবেন, চাইলে নিয়েও যেতে পারেন, সমস্যা নেই। এটা বলে ডাক্তার চলে গেল। তারপর আমি আর রিধিতা কেবিনে ঢুকতেই দেখি মেয়েটা হেলান দিয়ে বসে আছে। আমি মেয়েটার কাছে গিয়ে বললাম, কেমন আছেন এখন? মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল,
হুম, ভালো আছি। আপনাদের অনেক ধন্যবাদ আমাকে হাসপাতালে নিয়ে আসার জন্য। আরে না, এটা তো আমাদের দায়িত্ব। আচ্ছা, আপনি সিটি কলেজে পড়েন না মনে হয়? হুম, পড়ি। আপনি হয়তো আমাকে চিনতে পারেননি। ওই যে ওই দিন আপনার সাথে আমার ধাক্কা লাগলো, সেই মেয়েটাই আমি। ও, এইবার চিনতে পেরেছি। তাই তো বলি, আপনাকে কোথায় যেন দেখেছি মনে হয়। আমার নাম তানিয়া। আপনার? জি, আয়ান। নেই, এখানে রিধিতা আছে। আমাদের এমন কথা বলতে দেখে রিধিতা বলে উঠল, তা বাসার ঠিকানাও দিতে হবে নাকি? রিধিতার কথা শুনে দুইজনই রিধিতার দিকে তাকালাম। তখন তানিয়া আমার দিকে তাকিয়ে ইশারায় বলল, মেয়েটাকে? আমি একটা হাসি দিয়ে বললাম, আমার আর কিছু বলতে যাব তার আগে দুপুরে রিধিতার বলা কথা মনে পড়ে গেল। সে বলছিল বাহিরে কেউ যাতে জানতে না পারে আমি আর ও স্বামী স্ত্রী। তাই আমি বললাম উনি আমার চাচাতো বোন। তখন আমার কথা শুনে রিধিতা ভীষণ রেগে গেল, কিন্তু প্রকাশ করলো না। ও আচ্ছা, আমরা চলে যাব। আপনি আপনার বাবা ভাই কারোর নাম্বার দিন, আমি তাদের কল দিয়ে আসতে বলি। ওটার প্রয়োজন নেই, আমাকে আমার ব্যাগটা দিলে হবে। তখন রিধিতা সেই মেয়েটার ব্যাগটা দিয়ে দিল। আসলে এখানে আসার সময় রিধিতাকে আমি কুড়িয়ে দিয়েছিলাম। এখন আপনারা যেতে পারবেন। ওকে বাই, আল্লাহ হাফেজ। এটা বলে আমি রিধিতার রুম থেকে বের হয়ে চলে গেলাম। অন্যদিকে তানিয়া মনে মনে একটা হাসি দিয়ে বলল, বাহ বাহ, এখানে তো অনেক দূর নদীর তীরটা, যেটা পাড়ি দেওয়া অত সম্ভব না। এই দিকে রিধিতাকে নিয়ে হাসপাতালের নিচে দাঁড়িয়ে থাকলাম। একটু পর একটা ট্যাক্সি আসতেই ওটাতে উঠে পড়লাম। তখন, কেন, তোমার আবার কি হলো হঠাৎ? যেটা বললাম ওটা কর, আমার ভালো লাগছে না। আমি তো বুঝে উঠতে পারছি না এর আবার কি হলো, হঠাৎ এত রেগে গেল কেন? আমি ড্রাইভারকে বললাম, ভাই চৌধুরী বাড়িতে নিয়ে যান তো। আমি এই কথা বলতে ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। আর রিধিতা আমার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকলো। এইভাবে তাকিয়ে আছো কেন? না, ওই বাড়িতে কেন? আমি আমার শ্বশুর বাড়িতে তার বউকে নিয়ে যাচ্ছি। এখানে কারণ খোঁজো কেন? কে তোর বউ শুনি? ও মা, কে মানে? তুমি আমার বউ? থাপ্পড় দিয়ে একেবারে নাক ফাটিয়ে দিব। আমি যদি তোর বোন না, চাচাতো বোন। না, তুমি আমার বউ। তাহলে ওই মেয়েকে বোন বললি কেন? এটা তো তোমার জন্য বলছি। আমার জন্য মানে? কারণ তুমি বিকালে বলছিলে আমরা যে স্বামী স্ত্রী তা কেউ জানতে না পারে। আমার কথা শুনে রিধিতা চুপ হয়ে গেল আর মনে মনে বলল, দূর, কেন যে ভাবিনি কথাটা বলতে গেলাম। এখন এই ফাজিল যেই যাওরা যেখানে যাব সেখানে বোন বানিয়ে দিবে। থ্যাত, ইচ্ছে করছে নিজের চুল নিজে ছিঁড়ি। এইদিকে আমি রিধিতাকে চুপ থাকতে দেখে আর কিছু বললাম না। একটু পর গাড়ি বাজারে আসতেই আমি থামাতে বলতে ড্রাইভার গাড়ি থামালো। তারপর, তুমি এখানে বসো, আমি একটু পরে আসতেছি। এটা বলে আমি ট্যাক্সি থেকে নেমে ফলের দোকানে গেলাম। সেখান থেকে ফলমূল কিনে গেলাম মিষ্টির দোকানে। তারপর ওখান থেকে মিষ্টি কিনে চলে আসলাম ট্যাক্সিতে। আমি ট্যাক্সিতে উঠতেই রিধিতা আমার হাতে এইসব দেখে বলল, এইসব কি জন্য নিয়ে যাচ্ছ? শ্বশুর বাড়িতে প্রথম যাচ্ছি, আর কিছু নিয়ে না গেলে কেমন হয় না? তাই বলে এত কিছু? তোমার এইসব নিয়ে এত ভাবতে হবে না। কিছুক্ষণ পর আমাদের বাড়ির সামনে গাড়ি এসে থামলো। তারপর গাড়ি থেকে ভাড়া মিটিয়ে রিধিতাকে সব কিছু দিয়ে বললাম, তুমি যাও। তুমি যাবে না? না, আমার একটু কাজ পড়েছে, তুমি ভিতরে যাও। তুই না গেলে আমিও যাব না। তো আমার কাজ পড়েছে, তুমি যাও। এটার মানে তুই এই বাড়িতে যাবি না? যদি তাড়াতাড়ি কাজ শেষ হয় তাহলে যেতে পারবো। তাছাড়া কাজ কখন শেষ হবে তা জানি না। এমনিতেই বাড়িতে যাওয়ার যোগ্যতা আমার নেই।
এখন চুপচাপ তুমি যাও তো। এটা বলে রিধি তাকে অনেকটা জোর করে গেট দিয়ে ভিতরে পাঠিয়ে দিয়ে আমি হাঁটা ধরলাম। অন্যদিকে রিধিতা বলল, তুই আমার বাসায় একা পাঠাইছিস না? এই বাসায় তুই না ঢোকা পর্যন্ত আমি ওই বাসা থেকে বের হব না। এটা বলে রিধিতা বাসার দরজার সামনে গিয়ে কলিং বেল দিল। কিছুক্ষণ পর দরজা খুলে দিল ভাবি। ভাবি রিধিতাকে দেখে বলল, রিধিতা তুমি? এটা বলে গলা টেনে পিছনে আশেপাশে তাকাতে লাগলো। আবার বলল, আয়ান কই? ভাবি ওই বেটার কথা বলবেন না। এত করে বলছি বাসায় আসতে, কিন্তু আসলো না। আমাকে পাঠিয়ে দিয়ে কাজের বাহানা করে চলে গেল। এইদিকে আম্মু, ছোট আম্মু সোফায় বসে কথা বলছে। এমন সময় আম্মু বলে উঠল, রাকিবের আম্মু, তুমি কার সাথে কথা বলছো? তোমার বউ মার সাথে আম্মু। বৌমা মানে? এসে দেখে যাও। এটা বলে ভাবি রিধিতাকে হাত ধরে ভিতরে নিয়ে আসলো। আর আম্মু রিধিতাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, মা তোরা এসেছিস? কই আমার ছেলে কই? বাহিরে বুঝি? আম্মু এমন উতলা হয়ে আমাকে খুঁজতে দেখে রিধিতা কি বলবে বুঝতে পারছে না। রিধিতা মাথা নিচু করে বলল, ওর নাকি কি কাজ পড়েছে, তাই আমাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেল। আমি অনেক চেষ্টা করছি কিন্তু আসেনি, তাই আমিও মনে মনে একটা কথা ভেবে রাখছি। কি? তোমার ছেলে এই বাসায় না আসা পর্যন্ত আমি ওর কাছে যাব না। এই না হলে আমার বৌমা, একদম ঠিক কাজ করেছিস। এইবার দেখি আমার বাদর ছেলে আমার কাছে না এসে পারে কি না। তা তোর হাতে এগুলো কি? সব তোমার ছেলে দিয়েছে। নিজের বাসায় আসতে এইসব লাগে? আমি মানা করছি কিন্তু শোনেনি। তা আমার দুই আব্বু কই? অফিসে গিয়েছে। এখন এখানে দাঁড়িয়ে না থেকে সোফায় বস। বড় বৌমা, তুমি নাস্তা নিয়ে আসো। থাক আম্মু, আমার নাস্তা লাগবে। আমার অনেক কাজ, রুমে যাই। এটা বলে রিধিতা উঠতেই রাকিব কোথা থেকে দৌড়ে এসে রিধিতার কোলে উঠে বলল, ছোট আম্মু, তুমি কই ছিলা? জানো তোমাকে আমি কত খুঁজেছি। রাকিবের মুখে ফুপি না শুনে রিধিতা বলল, রাকিব, তুমি আমাকে ছোট আম্মু বললে কেন? আম্মু বলতে বলছে তাই বলছি। আচ্ছা, তোমার সাথে নাকি চাচ্চু গিয়েছে? চাচ্চু কই? ওই বেটা আমারে অনেক দিন হলো চকলেট দেয়নি, তাকে পেলে খামচি দিমু। তোমার চাচ্চু অনেক পচা। আসুক আজ, দুইজন মিলে খামচি দিব, কেমন? ছোট আম্মু আসো কাজ। তারপর রিধিতা রাকিবকে কোল থেকে নামিয়ে দিল আর নিজের রুমে যেতে লাগলো। তখন আম্মু বলল, রিধি, ওই দিকে কই যাস? আয়ানের রুম তো এই দিকে। আম্মু, আমার রুমে অনেক জিনিস আছে না, ওগুলো নিয়ে যাব তাই। ও ও আচ্ছা, যা তাহলে। অন্যদিকে আমি কাজের নাম করে চলে আসলাম বন্ধুদের কাছে। আসলে ওই বাড়িতে আমি যাব না, কারণ আপনারা জানেন। এখন প্রশ্ন হলো, আমি না গেলে রিধিতাকে পাঠালাম কেন? সব ঝামেলা আমার সাথে। সো আমি ওই বাসায় যাব না। রিধিতার সাথে কিছু হয়নি বা সে দোষ করেনি, তাই আমি চাই না রিধিতা তার পরিবার থেকে দূরে থাকুক। 2 দিন ওখানে থাক, তারপর নিয়ে আসবো। এমনিতেই আমার সাথে থাকা আর না থাকার সমান। অন্যদিকে এইদিকে সিফাত কাকে জানি কল দিয়ে বলল, কিরে, কিছু কি খুঁজে পেলি? কার সাথে প্রেম করে বা কাকে পছন্দ করে? আসলে স্যার, প্রেম নয়, তাদের ডাইরেক্ট বিয়ে হয়েছে। এই কথা শুনে সিফাত দাঁড়িয়ে গেল আর রাগে কটমট করে বলল, কে কাকে বিয়ে করেছে তার সব ডিটেলস আমাকে দে। স্যার, সে তো চাচাতো ভাইকে বিয়ে করেছে। এই কথা শুনে সিফাত রাগে তার হাত মুষ্টি বন্ধ করে বলল, ওর সকল ইনফরমেশন সব আমাকে রাতের মধ্যে দিবি। এটা বলে ফোন কেটে দিল সিফাত আর মনে মনে বলল, এইদিকে রাত হয়ে গেল, এখন আমি বাসায় আসছি না দেখে আম্মু রিধিতার কাছে গেল। রিধিমা, রাত 9টা বাজে, এখনো আয়ান আসলো না? তুই একটু দেখ না। ওকে আম্মু, আমি দেখছি। এই বলে
রিধিতা আমাকে কল দিল। এইদিকে আমরা 3 বন্ধু আড্ডায় ব্যস্ত। হঠাৎ ফোন বাজলো, হাতে নিয়ে দেখি রিধিতা। কল রিসিভ করে বললাম, বলো। তুমি কোথায়? বাসায় আসবে না? না, এখনো কাজ শেষ হয়নি। দেখো আমি জানি তোমার কাজ নেই, তাই বলছি সুন্দর করে বাসায় চলে আসো। ওই বাড়িতে যাওয়ার যোগ্যতা বা অধিকার আমার নেই, তাই যাব না। আমার কথা শুনে রিধিতা কিছু বলতে যাবে, তার আগে আম্মু ফোন নিয়ে বলছে, বাবা, তোর কি আমার কথা একটুও মনে পড়ে না? এই বলে কান্না করে দিল। আমি আম্মুর কণ্ঠ শুনে বললাম, তুমি কেমন আছো আম্মু? ভালো নেই বাপ, তোকে ছাড়া একদম ভালো নেই। বাবা, বাসায় আয় না, তোকে না দেখলে যে মন কেমন কেমন করে। আম্মু কি আর করব, আমি যে আর ওই বাড়িতে যেতে পারবো না। তোর এই মায়ের কান্না দেখেও তুই আসতে পারবি না? আম্মু, তুমি কান্না করিও না, প্লিজ একটু বুঝবার চেষ্টা করো। বুঝেছি, তোকে আর বুঝাতে হবে না। তুই যদি এই বাসায় আর না আসিস তো আমি আর খাবার খাবো না। এটা কি বলছো আম্মু? এমন কেন করছো? এমন করলে তোমার শরীর খারাপ করবে। আমার শরীর নিয়ে তোকে ভাবতে হবে না, আর যদি এত ভাবতে হয় তাহলে বাসায় এসে পড়। এটা বললে আম্মু রিধিতাকে ফোন দিয়ে চলে গেল। এইবার রিধিতা বলে উঠল, আমিও খাবো না যদি তুই না আসিস। এখন তোর ইচ্ছে, তুই আসবি কি না। এটা বলে ঠাস করে ফোন কেটে দিল। আমি ফোন পকেটে রেখে মুখ কালো করে নিতেই শাহিন বলল, দোস্ত, কি হয়েছে? মুখ কালো কেন? ভাই আর বলিস না, আম্মু ফোন করে বলল বাসায় না গেলে নাকি খাওয়া বন্ধ করে দিবে, সাথে রিধিতাও। তো বাসায় যা, সমস্যা কি যেতে? ভাই, আব্বু তো মানা করছে আমাকে বাসায় যেতে, আর না মুখ দেখাতে। আরে দূর, বাবা মা এইসব বলে রাগের মাথায় ওই সব কানে নিস না, বাসায় যা। আর যদি এত রুচিতে বাজে তাহলে তুই তোর বাপের সামনে পড়বি না। ঠিক বলছিস। না হলে আম্মু রিধিতা যেই জেদি, আমি না গেলে সত্যি খাবে না, পরে আম্মু অসুস্থ হয়ে পড়বে। তোরা থাক তাহলে, আমি আসি। আচ্ছা যা। তারপর আমি তাদের থেকে বিদায় নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি রিকশার জন্য। তখনই আমার একদম পাশ দিয়ে অনেক জোরে একটা বাইক যেতে আমি চিৎকার দিয়ে বলে উঠলাম, এই শালা সাবধান, গাড়ি চালাতে পারিস না? একটু হলেই তো আমাকে। এটা বলে থেমে গেলাম। আর আমি নিজের পেটের দিকে তাকাতে দেখি আমার পেট দিয়ে রক্ত বের হচ্ছে। আর আমি বুঝতে পারছি বাইক থেকে কেউ একজন আমাকে আঘাত করেছে। আমি আর কিছু ভাবতে পারছি না, সাথে সাথে রক্ত বলে জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। এইদিকে আব্বু, ছোট আব্বু সোফায় বসে আছে। কি হলো? এত রাত হলো, এখনো আয়ান বাসায় আসার খবর নেই? আচ্ছা, আমি দেখছি। এটা বলে রিধিতাকে ডাক দিল। রিধিতা এসে বলল, আব্বু বলো। আয়ানকে একটু কল দে, রাত অনেক হলো, এখনো আসছে না। আব্বু, আপনার খাবার খেয়ে নিন, মনে হয় না আয়ান আসবে। আমি একটু আগে কল দিয়ে কথা বলছি, কিন্তু কিছু বলেনি। কিন্তু তোমার শাশুড়ি যে খাবে না বলেছে, না খেলে ওর শরীর অসুস্থ হবে। আপনারা খান, আমি ব্যাপারটা দেখছি। এই বলে রুমে রিধিতা ফোন হাতে নিল। ফোন হাতে নিতে বুকটা মোচড় দিয়ে উঠল। রিধিতা মনে মনে বলল, আমার হঠাৎ এমন অস্থির লাগছে কেন? হাতটাও কাঁপছে। নিজেদের কিছু হলো না তো আবার? ধুর, কি সব আবল তাবল বলছি। এটা বলে আর কিছু না ভেবে ফোন নিয়ে আমাকে কল দিল। রিং হচ্ছে, তবে তুলছি না। এইভাবে 3-4 বার কল রিসিভ না করাতে রিধিতা অস্থির হয়ে পড়ল। তার বুকের হার্টবিট বেড়ে গেল। নিজে নিজে বলল,
না, আয়নের কিছুই হতে পারে না। তারপর বড় একটা নিঃশ্বাস ফেলে আবার কল দিল। এইবার কল রিসিভ হলো, আর কল রিসিভ হতেই রিদিতা বলে উঠল, ওই কুত্তা, ফোন ধরছিস না কেন? কি কাজ করছিস যে আমার ফোন তুলছিস না? কোথায় তুই? তাড়াতাড়ি আয়, না হলে তোকে যে কি করব নিজেও জানি না। ভাবি, আমি রাফি বলছি। আয়ানের ফোন রাফির ধরাতে আর রাফি এমন কাঁপা কাঁপা গলায় কথা বলাতে রিদিতার বুক কেঁপে উঠল। এইবার রিদিতাও কাঁপা কাঁপা গলায় বলল, রাফি, আয়ান কোথায়? আয়ানের ফোন তোমার কাছে কেমন করে? আসলে ভাবি। রিদিতা অস্থির হয়ে পড়ল আর বলল, আসলে নকলে কি? আয়ান হাসপাতালে। রাফির মুখে আমি হাসপাতালে শুনে রিদিতার মাথা ঘুরে উঠল। কাঁপা কাঁপা গলায় বলল, হাসপাতালে মানে? কি হয়েছে আয়ানের? আসলে ভাবি তেমন কিছু না, একটু অ্যাক্সিডেন্ট হয়ে রিদিতা আছে। কি? কেমন করে? আর কিভাবে? আয়ানের কিছু হয়নি তো রাফি? না ভাবি, ভয়ের কিছু নাই। হাসপাতালের নাম বলো, আমি আসতেছি। সিটি হাসপাতালে। এটা বলতে রিদিতা ফোন কেটে দিয়ে দৌড় দিল। এদিকে আম্মু ছাড়া সবাই খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে। এমন সময় রিদিতাকে এমন কান্না ভেজা মুখে অস্থির হয়ে দৌড়ে আসতে দেখে ছোট আব্বু বলে উঠল, কি রে রিদিমা, এমন অস্থির হলি কেন আর কান্না করছিস কেন? কি হয়েছে? রিদিতা ফোপাতে ফোপাতে বলল, আব্বু, আয়ান অ্যাক্সিডেন্ট হয়েছে। রিদিমা, কি বলিস? আব্বু, আমি ঠিক বলছি, আর সিটি হাসপাতালে আছে, আমি যাচ্ছি। এটা বলে দৌড় দিতে যাবে তখন আব্বু বলে উঠল, দাঁড়া, আমরাও যাব। এটা বলে সবাই খাবার রেখে উঠতেই আম্মু রুম থেকে দৌড়ে এসে কান্না করে বলল, আমার ছেলের কি হয়েছে? আমি আমার ছেলের কাছে যাব। তারপর সবাই মিলে গাড়ি নিয়ে হাসপাতালের দিকে যেতে লাগলো। অন্যদিকে শাহিন, রাফি আমাকে যেই কেবিনে নেওয়া হয়েছে সেই কেবিনের সামনে হাঁটাচলা করছে। এমন সময় ডাক্তার বের হতেই রাফি শাহিন ডাক্তারের কাছে গেল। ডাক্তার, আমার বন্ধু কেমন আছে? দেখেন, ব্লেড দিয়ে আঘাত করাতে লম্বাতে বেশি কাটলেও ক্ষত বেশি গভীর না হওয়াতে তেমন ভয়ের কিছু নেই। আমরা সেলাই করে দিয়েছি, 1 ঘন্টা পর জ্ঞান ফিরবে, তারপর বাসায় নিয়ে যেতে পারবেন। আমরা কি এখন যেতে পারবো? না, জ্ঞান ফিরুক, আপনাদের নার্স এসে বলবে। এই বলে ডাক্তার চলে গেল আর রাফি আর শাহিন একটা বড় নিঃশ্বাস ফেলে বসে পড়ল। একটু পর কোথা থেকে আম্মু দৌড়ে এসে রাফিকে বলল, বাবা, আমার ছেলে কোথায়? ও এখন কেমন আছে? রাফি, বলো না আয়ান কই আর কেমন আছে? আন্টি একটু শান্ত হন, আয়ান এখন ভালো আছে, একটু পর জ্ঞান ফিরবে, তারপর কেবিনে যেতে পারবেন। রাফির কথা শুনে আম্মু রীতিটা শান্ত হলেও ফোপাচ্ছে। তখন আব্বু এসে বলল, বাবা, অ্যাক্সিডেন্ট কেমন করে হলো? আঙ্কেল, ওটা না হয় আয়ান থেকে জিজ্ঞাসা করবেন। তখনই আম্মু আব্বুর কলার ধরে বলল, সব তোমার জন্য হয়েছে। তুমি যদি আজ আমার ছেলেকে বাসা থেকে বের করে না দিতে, তাহলে আজ এমন একটা দিন দেখতে হতো না। আমার ছেলে যদি কিছু হয়, আমি তোমাকে কখনো ছাড়বো না বলে দিলাম। আম্মুর এমন কথা বলাতে বাবা চুপ হয়ে আছে, কিছু বলছে না। এইদিকে ভাবি এসে আম্মুকে ধরে বলল, আম্মু, এটা হাসপাতাল, অনেক মানুষ আছে, একটু শান্ত হন, পরে না হয় এইসব দেখা যাবে। শুনে আম্মু শান্ত হলেও কিছু বলল না। এইদিকে প্রায় 1 ঘন্টা পর আমার জ্ঞান ফিরতেই আমি চারপাশে তাকাতে লাগলাম, আর চারদিকে তাকিয়ে বুঝলাম আমি হাসপাতালে আছি।
আমার জ্ঞান ফিরা দেখে নার্স বাহিরে গিয়ে বলল। এইদিকে নার্সের মুখে আমার জ্ঞান ফেরার কথা শুনে আম্মু দৌড়ে কেবিনে ঢুকে গেল। তার পিছনে পিছনে ভাইয়া, ভাবি, রিধিতা, আব্বু সবাই ঢুকলো। এইদিকে আম্মু আমার কাছে এসে জড়িয়ে ধরে কান্না করে দিল। তোকে ছাড়া আমি কি করে থাকতাম? বল, একটু দেখে শুনে চলাফেরা করবি না? আম্মু, আমার তেমন কিছু হয়নি, একটু ব্যথা পেয়েছি। তখন রিধিতা বলে উঠল। বললেই হলো তেমন কিছু হয়নি? আমি দেখছি তোমার পেটের মাঝে ব্যান্ডেজ। এত রাত পর্যন্ত বাইরে থাকতে কে বলেছে? ধুর, চিন্তা করিও না, আমি তো সুস্থ হয়ে যাব। তা অ্যাক্সিডেন্ট হলো কি করে? রাফিদের সাথে আড্ডা দিয়ে আসার পথে সামনে থেকে একটা বাইক কন্ট্রোল হারিয়ে আমাকে লাগিয়ে দিল, তাই পেটে ব্যথা পেয়েছি। আমার কথা শুনে আম্মু বলে উঠল। আজ থেকে তোর রাতে বাহিরে যাওয়া বন্ধ। আম্মুর কথা শুনে মাথা নাড়ালাম। তখন খেয়াল করলাম বাবা, ভাই, ছোট আব্বু আছে। তখন ছোট আব্বু বলে উঠল। আচ্ছা, এখানে আর কথা না বাড়িয়ে চল নেজাতকে বাসায় নিয়ে যা। আমি ছোট আব্বুর মুখে বাসায় যাওয়ার কথা শুনে রাফিকে বললাম, রাফি আমাকে ধরো তো। আর শাহিন, তুই গিয়ে একটা ট্যাক্সি নিয়ে আয়। আমার কথা শুনে ভাইয়া রাফিকে ইশারা দিয়ে থামিয়ে আমাকে ধরতে আসলে আমি থামিয়ে বললাম, রাফি, আমি তোকে বলছি। আর শাহিন, দাঁড়িয়ে কেন? ট্যাক্সি নিয়ে আয়। আমি ধরলে কি সমস্যা? আমার মতো কুলাঙ্গারকে আপনি ধরে আপনার পবিত্র শরীর নোংরা করবেন না। আমার কথা শুনে ভাইয়া বুঝতে পারছে আমি এখনও রাগ করে আছি। তখন ছোট আব্বু আমাকে ধরলো আর বলল, আমি দলে তো সমস্যা নাই। না আব্বু। তারপর ছোট আব্বু আমাকে ধরে বেড থেকে নামালো। আর তখন রিধিতা এসে আমার আরেকটা হাত ধরলো। আমি কিছু বললাম না। তারা দুইজনই আমাকে ধরে রেখেছে আর আমি তাদের উপর ভর করে হাঁটছি। তখন আমি বললাম, রাফি, কাউন্টারে কত বিল হয়েছে দেখতো, আর যা হয়েছে দিয়ে আয়। এটা বলতেই আব্বু বলে উঠল, থাক রাফি, তোমাকে কষ্ট করে যেতে হবে না, আমি যাচ্ছি। তখন আমি বলে উঠলাম, রাফি, আমি তোকে যেতে বলছি। আমার মতো কোনো কুলাঙ্গারের জন্য কারোর টাকা নষ্ট হোক সেটা আমি চাই না। এটা কি বলছিস তুই? তুই আমার ছেলে, আর আমার ছেলে চিকিৎসার টাকা দিতে গেলে কেন আমার টাকা নষ্ট হবে? আপনি নিজে অস্বীকার করছেন আমি আপনার ছেলে না। আয়ান, আব্বুর সাথে এমনভাবে কেউ কথা বলে? তুমি চুপ থাকো। রাফি, যা বিল দিয়ে আয়। এটা বলে রাফি দ্রুত চলে যেতে লাগলো। এইদিকে এটা পাবলিক প্লেস হওয়াতে আব্বু তেমন কিছু বলছে না। হাসপাতাল থেকে বের হওয়ার পরপরই শাহিন ট্যাক্সি নিয়ে হাজির। ছোট আব্বু, অনেক কষ্ট দিলাম, এখন আপনারা যান, আমি যেতে পারবো। রাফি, আমাকে ধর। আর রিধিতা, তুমি আমার সাথে যাবে নাকি আব্বুর সাথে বাসায় যাবে? নাকি আব্বুর সাথে তাদের বাসায় যাবে? আমার কথা শুনে রিধিতা কিছু বলতে যাবে তার আগে আম্মু বলে উঠল, তুই কোথায় যাবি আবার? আমার বাসায় যাব। তোর বাসা মানে? আমাদের সাথে তুই যাবি না? তোমাদের সাথে আমি কোথায় যাব? কেন আমাদের বাসায়? ওখানে আমার যাওয়ার কোনো অধিকার, যোগ্যতা কিছু নেই, তাই ওখানে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। দেখ, আমি বেশি কথা বলতে পছন্দ করছি না। তুই যদি আমাদের সাথে না যাস তাহলে আমি ওই বাসায় যাব না, বাহিরে থাকবো। আম্মুর কথা শুনে রিধিতা বলল, আমিও যাব না, এখানে থাকবো। আমিও যাব না।
সবার কথা শুনে মনে হচ্ছে সবাই আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করছে। থাক থাক, আর ইমোশনাল করতে হবে না, আমি যাব। আমার কথা শুনে সবাই খুশি হয়ে গেল। তারপর রাফি রিধিতা ধরে আমাকে আমাদের গাড়িতে তোলে। তখন আমি রাফিকে বললাম, রাফি, শাহিন, তোদের সাথে কথা আছে, তোরা ট্যাক্সি করে আয়। ওকে, আসতেছি। এরপর রাফি, শাহিন ট্যাক্সিতে উঠে পড়ল। এইদিকে আমরা গাড়িতে উঠে পড়লাম। গাড়ি তার আপন গতিতে চলতে লাগলো। অন্যদিকে কিরে, কাজ কি হলো? ভাই, কাজ হয়েছে, তবে বেশি ক্ষতি মনে হয় হয়নি। দেখলাম হাসপাতাল থেকে নিয়ে গেল। ওকে, ঠিক আছে। শালাকে একেবারে মারলে চলবে না, তিলে তিলে মারতে হবে। এটা বলে কলটা কেটে দিল। প্রায় ঘন্টাখানেক পর আমরা বাসায় এসে পৌঁছালাম। তারপর আমাকে ধরাধরি করে আমাকে রুমে নিয়ে আসতেই আব্বু ভাই রুমে প্রবেশ করতে গেলে ছোট আব্বু বলল, ভাইয়া এখন থাক, কাল বা পরে এই বিষয়ে কথা বললে ভালো হবে। ছোট আব্বুর কথা শুনে আব্বু কিছু না বলে রুমে চলে গেল। এইদিকে আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর রিধিতা বলল, আম্মু তুমি থাকো, আমি নিজেদের জন্য খাবার নিয়ে আসছি। ওষুধ খাওয়াতে হবে তো। আচ্ছা যা। তারপর রিধিতার রুম থেকে চলে গেল। আর আমি রিধিতার যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে হাসতে লাগলাম আর বলছি, পাগলিটা নাকি আমাকে ভালোবাসে না। যদি আমাকে ভালোই না বাসে তাহলে আমার জন্য এত টান দেখাতো না। মাত্র কয়েক ঘন্টার ভিতরে কান্না করে চেহারার বেহাল অবস্থা করে নিয়েছে। এইদিকে আমাকে এমন হাসতে দেখে আম্মু বলল, কিরে বাপ, এমন হাসিস কেন? আমি একটু হাসি দিয়ে বললাম, আম্মু, এই যে তোমার বৌমা আমাকে নাকি দেখতে পারে না, সে নিজের মুখে বলছে, আর আজ দেখো আমার কিছু একটা হওয়াতে কত অস্থির হয়ে গিয়েছে। আরে বোকা, তখন তোদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, তাই মুখের উপর বলেছে। এখন তুই ও স্বামী, আর মেয়েদের স্বামী মানে তার পৃথিবী। আর স্বামীর কিছু হলে মেয়েরা কখনো মেনে নিতে পারে না, বুঝলি? বুঝেছি। তখনই দরজার পাশ থেকে রাফি বলে উঠল, আমরা আসতে পারি? আরে অনুমতি লাগে নাকি, আয় ভিতরে। তারপর তারা দুইজন রুমে ঢুকে চেয়ারে বসলো। আম্মু, যাও রাফিদের জন্য নাস্তা নিয়ে আসো। এটা বলতেই আম্মু উঠতে গেলে, আরে না আন্টি, তার কোনো প্রয়োজন নেই। আম্মু ওদের কথা শুনবে না, ওদের জন্য নাস্তা আনো আর রিধিতাকে বলো খাবার তৈরি করতে, আজ ওরা আমাদের বাসায় খাবে। এটা বলতেই আম্মু চলে গেল। দোস্ত, একটু বেশি হয়ে গেল না? আমরা না হয় আরেকদিন খাবো বাসায়। চুপচাপ বসে থাক। রাফি, তুই গিয়ে দরজাটা লাগিয়ে দে। আমার কথা মতো রাফি দরজা লাগিয়ে দিল। দোস্ত, এখন বল, তোকে কারা মারতে চেয়েছে? জানি না ভাই, তোদের থেকে বিদায় নিয়ে রাস্তার পাশে রিক্সার জন্য দাঁড়াতেই হঠাৎ করে একটা বাইক একদম আমার পাশ দিয়ে গেল। আর আমি তাদেরকে গালি দিতেই খেয়াল করলাম আমাকে আঘাত করা হয়েছে। আর আমি আচমকা রক্ত দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেলাম। কিন্তু আমি হাসপাতালে কেমনে? আমরা আড্ডায় বসেছিলাম, এমন সময় তোর চিৎকার শুনে দৌড়ে তোর কাছে আসতেই দেখি তুই রক্তাক্ত অচেতন অবস্থায় পড়ে আছিস। আমরা তেমন কিছু না ভেবে তোকে নিয়ে হাসপাতালে আসলাম। আচ্ছা ভাই, তোর কি বাইক নাম্বার মনে আছে? না, এত কিছু খেয়াল করিনি। বুঝলাম না, তোকে মারার চেষ্টা আবার কে করলো? দোস্ত, সব বের হবে, তবে আমি সুস্থ হয়ে নেই। ওকে শুধু কাছে পাই, তারপর দুনিয়া দেখা বন্ধ করে দিব শালার।
রাফির কথা শুনে কিছু বলতে যাব তার আগে দরজা ধাক্কানোর আওয়াজ পেলাম। রাফি গিয়ে দরজা খুলে দিতেই দেখলো নাস্তা নিয়ে ভাবি হাজির। ভাবি নাস্তা ভিতরে নিয়ে আসলো। তারপর তারা দুইজন নাস্তা করে নিল। একটু পর আম্মু এসে তাদের দুইজনকে খাবার খেতে বলল। না না আন্টি, আজ না অন্য কোনো দিন। চুপচাপ গিয়ে খাবার খা। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমার এক কথাতে রাফি শাহিন চুপ হয়ে গেল। তারপর তারা গিয়ে খাবার খেতে বসলো। এই দিকে রিধিতা আমার জন্য রুমে খাবার নিয়ে আসলো। রিধিতা খাবার টেবিলে রেখে হাত ধুয়ে নিল। তখন আমি বললাম, আমার হাতটাও ধুয়ে দাও। কেন? তোর হাত ধুয়ে কেন দিব? আমি খাবার খাবো না। কেন? আমার কি হাত নেই? আমার হাতে খেতে তোর কোনো সমস্যা? রিদিতার এই কথা শুনে মনে মনে বেশ খুশি হলাম। তারপরেও বললাম, না সমস্যা নাই, তবে তুমি তো আমাকে পছন্দ করো না, স্বামী হিসেবে মানো না, তাহলে খাওয়াবে কেন? তোর কথা শুনে আমার কি করতে ইচ্ছে করছে জানিস? না বললে কেমনে জানবো শুনি? আমার মন চাইছে তোকে গলা টিপে মেরে ফেলি, কিন্তু তোর এই অবস্থা দেখে আমার করুণা হচ্ছে। তাহলে তো চুপ, একদম চুপ। চুপচাপ খাইয়ে দিচ্ছি, খেয়ে নে। সারাদিন বাছলের মতো বকর বকর করবে। আমার মুখ আমি করব তাতে তোমার কি? ওটা সময় হলে বুঝবি, এখন হা কর। তারপর আমি হা করতেই রিদিতা আমাকে খাইয়ে দিচ্ছে। খাবার এক পর্যায়ে মুখ ফুসকে বলে বসলাম, আপু তুমি খাবার খেয়েছো? বিশ্বাস করেন, এই কথা বলতেই রিদিতার রিয়াকশন দেখে অবাক হলাম। দেখলাম বউ আমার রাগে চোখ লাল করে ফেলেছে, দাঁত কটমট করছে, আর শক্ত কণ্ঠে বলল, বেঁচে গেছিস অসুস্থ থাকাতে, না হলে যে মুখ দিয়ে আপু বলছিস সেই মুখ ভেঙে বসিয়ে রাখতাম। রিদিতার কথা শুনে তাড়াতাড়ি 2 হাত গালে দিয়ে দিলাম। আমার এমন কাণ্ড দেখে রিদিতা একটা হাসি দিল। আমিও তার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসি দিলাম। হা কর। আমি হা করতে রিদিতা খাইয়ে দিল, কিন্তু এইবার আগের মতো যত্ন করে খাওয়ালো না, অনেকটা রাগের জোরে খাওয়াচ্ছে। এটা বুঝেই মনে মনে বললাম, ভাগ্য ভালো অসুস্থ ছিলাম, না হলে এই ডাইনি যেমনভাবে রেগে আছে মনে হয় সুস্থ থাকলে অসুস্থ করে দিত। তারপর রিদিতা আমাকে খাইয়ে দিবে মুখ মুছিয়ে দিয়ে প্লেট নিয়ে চলে গেল। আর তখনই রাফি শাহিন আসলো। দোস্ত তোরা ভালো করে খেয়েছিস তো? খেয়েছি। আচ্ছা দোস্ত, আমরা তাহলে আসি, ভালো থাকিস। আচ্ছা সাবধানে বাসায় যাবি কেমন? তারপর তারা দুইজন আমার থেকে বিদায় নিয়ে আম্মুর থেকে বিদায় নিয়ে চলে গেল। এই দিকে এমপির মেয়ে তানিয়া তার রুমে শুয়ে আছে, পাশে আছে তার আম্মু। তোকে এতবার বলি গাড়ি নিয়ে চলাফেরা করতে, কিন্তু করিস না। যদি গাড়ি নিয়ে চলাফেরা করতি তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। মা, যেটা হয়েছে ভালো হয়েছে। যদি এমনটা না হতো তাহলে আজকে তো কোলে উঠতে পারতাম না। কি বিড়বিড় করছিস বলতো আমায়? তেমন কিছু না, তুমি এখন রুমে যাও, আমি ঠিক আছি। না, তোকে রেখে রুমে যেতে পারবো না। তোমাকে যেতে বলছি, মানে যাও। কিছু লাগলে বা দরকার হলে ফোন দিবি। তারপর তার মা চলে গেল। তখনই তানিয়ার ফোনটা বেজে উঠল। বল, কি আপডেট আছে? কি শোনা বাজে খবর? তা আয়ন ঠিক আছে তো? তাড়াতাড়ি খোঁজ লাগা, কারা আমার কলিজার গায়ে হাত দিল। তোদের কত বড় সাহস আমিও দেখি। এটা বলে ফোন কেটে দিল। তানিয়া রাগে বলতে লাগলো, তুই যেই হোস না কেন অনেক বড় ভুল করেছিস। আমার কলিজায় হাত দিয়ে, যে হাত দিয়ে আয়নকে ছুঁয়েছিস সে হাত আমি কেটে ফেলবো। এইদিকে রিধিতার কিছুক্ষণ পর রুমে এসে ওষুধ হাতে নিয়ে বলল, নাও, এগুলো খেয়ে নাও। আমি ওষুধ নিয়ে খেয়ে ফেললাম। এটা বলে রিধিতা ওয়াশরুমে চলে গেল। এইদিকে আমি ক্লান্ত থাকাতে চোখ বন্ধ করে রাখলাম, তবে ঘুমাইনি। রিধিতা ফ্রেশ হয়ে বিছানার দিকে তাকিয়ে দেখে আমি ঘুমিয়ে আছি।
আহা, এমন নিষ্পাপ হয়ে ঘুমাচ্ছে যেন মহারাজা কিছুই জানে না, বোঝে না। এই বাদরের চেহারা দেখলে আমার বুঝতে সমস্যা হয় যে এই ভালা ভোলা গুলুমুলু দেখতে মানুষটা আমাকে বিয়ে করতে পুরো পরিবারের বিরুদ্ধে চলে গেল। আমি বুঝি না এই ফাজিলটা আমার মধ্যে কি এমন দেখলো যে আমাকে এতটা ভালোবাসে। আমার দিকে তাকিয়ে এইসব কথা মনে মনে বলতে বলতে আমার কাছে আসলো। তারপর আমার গায়ে একটা কাঁথা দিয়ে আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে থাকলো আর বলল, এই মানুষটা আমাকে এমনভাবে টানে কেন? তাকে দেখলে মন চায় এইভাবে সারা জীবন দেখে যাই। আচ্ছা, আমি কি তাহলে আয়ানকে ভালোবাসতে শুরু করলাম? যদি ভালো না বাসি তাহলে ওই মেয়েকে সাহায্য আর কথা বলাতে আমার কেন এত রাগ হলো? আমি বুঝতেছি না এই ছেলেটা আমাকে ওর প্রতি কিভাবে আসক্ত করলো। এটিকে কয়দিনে করলো নাকি আরও আগ থেকে? হয়তো আগে থেকেই, তবে তখন অনুভূতিটা বুঝতে পারিনি। আচ্ছা, পাগলটা তো এখন ঘুমাচ্ছে, যদি ওর কপালে একটা পাপ্পি দেই। থুর, এইসব কি আবল তাবল ভাবছি আমি। ও যদি জেগে যায় তখন? থাক, ঘুমাক। এটা বলে আমার পাশে শুয়ে পড়ল। চোখ বন্ধ করতে যাবে তখন আবার উঠে পড়ল আর মনে মনে বলল, দূর, এই লুচ্চা মনও আর শান্তিতে থাকতে দিবে না মনে হয়। এখন এই বাদরটাকে পাপ্পি না দেওয়া পর্যন্ত ঘুম হবে না। কি করি এখন? দূর, যেটা হবে দেখা যাবে। আমার জামাই আমি পাপ্পি দিমু, এতে কার কি? এটা বলে রিধিতা এক বুক সাহস নিয়ে আমার মুখের দিকে আস্তে আস্তে এগোচ্ছে। এইদিকে আমার চোখ বন্ধ থাকলেও আমার মস্তিষ্ক বলছে আমার এমন কাছের কেউ একজন আছে। তবে আমি চোখ খুললাম না, কারণ আমার রুমে রিদিতা ছাড়া কেউ নেই। কাছে আসলে আমার বউ আসবে। আমি এসব চিন্তা করছি, হঠাৎ অনুভব করলাম আমার কপালে কারোর ঠোঁটের স্পর্শ। আমি হালকা কেঁপে উঠলাম, কারণ রিদিতার নরম ঠান্ডা কোমল ঠোঁটের স্পর্শ আমার শরীরে মনে হচ্ছে বিদ্যুৎ বয়ে গেল। তারপর রিদিতা আমাকে পাপ্পি দিয়ে আমার নাকটার সাথে তার নাক আলতো করে লাগিয়ে আস্তে করে বলল, তোমাকে আপন করে পেয়েছি, তোমার ইচ্ছে যদিও ভালোবাসাময় কারণে, আর সেই ভালোবাসা আগলে রাখার দায়িত্ব আমি নিচ্ছি। তুমি আমাকে আগলে রেখে তোমার ভালোবাসার প্রমাণ দিয়েছ, এখন আমি তোমাকে আগলে রেখে আমার স্বামীকে ভালোবাসার প্রমাণ দিব। এটা বলে রিদিতা আমার পাশে শুয়ে আমার দিকে ঘুরে চোখ বন্ধ করে রাখলো। এইদিকে আমার তো এইসব কথা শুনে খুশিতে নাচতে মন চাইছে, তবে অসুস্থ থাকাতে কিছু করতে পারছি না। এখন ইচ্ছে করছে জড়িয়ে ধরে এই বুকের সাথে মিশিয়ে নেই, তবে পরিস্থিতির জন্য পারছি না। এখন নিজের চুল নিজে চিরতে ইচ্ছে করছে। কেন যে এত রাত করে বাসায় ফিরতে হলো, লাগটা খারাপ যাচ্ছে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো মুখের উপর পানির ফোঁটা পড়ার কারণে। আমি আস্তে আস্তে চোখ খুলে দেখি রিদিতা আয়নার সামনে দাঁড়িয়ে চুল থেকে পানি ঝরাচ্ছে। একটা কালো রঙের 3 পিস পরেছে, দেখতেই মুখ দিয়ে মাশাআল্লাহ বের হয়ে গেল। আর ইচ্ছে করছে এক্ষুনি পিছন থেকে জড়িয়ে ধরে তার ভেজা চুলে মুখ ডুবিয়ে দেই, কিন্তু আমার পুরা কপালে কি এই ইচ্ছেটা আছে? রিদিতা খেয়াল করলো আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। তখন একটা মুচকি হাসি দিয়ে বলল, ওই, এইভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছিস? এইভাবে কোনোদিন সামনাসামনি পেতনি দেখিনি তো, তাই ওইভাবে তাকিয়ে পেতনি দেখছি। দিলাম আগুনে ঘি ঢেলে। রিদিতা আমার কথা শুনে রাগে কটমট করে আমার কাছে এসে আমার গলা চেপে ধরতে দিয়েও ধরলো না। আল্লাহ বাঁচাইছে যে এইভাবে পেতনিটা আসলো না। মনে তো করেছিলাম আজকে শেষ দিন। আমার কথা শুনে দেখলাম নুসরাত রাগে রাগিনের মতো ফুঁসছে। কুত্তা, আবারও বেঁচে গেলি শুধুমাত্র অসুস্থ হওয়ার কারণে, না হলে তোকে আমি কি যে করতাম তুই ভাবতেও পারতি না। আর আমি পেতনি হলে তুই কি? তুই বাদর, তোর 14 গোষ্ঠী বাদর, তোর বউ বাদর। ও মা, তাই বুঝি? আমার বউ বাদর? হ্যাঁ হ্যাঁ, আমি তোর বউ রিদিতা আর কথা বলল না। কি হলো, আমার বউ কি? কিছু না। আমি বলি আমার বউ হচ্ছে একটা পরী, যে অনেক ভদ্র তবে রাগী, অনেক সুন্দর তবে দেখতে পেতনির মতো, সে অনেক রোমান্টিক তবে ওই তবে কি?
ওটা পরে জানলেও চলবে। এখন ক্ষুধা লাগছে, নাস্তা নিয়ে আসো। যাচ্ছি। আমার সাথে ফাজলামি করছো না? ভালো হও, তারপর দেখাবো মজা। এটা বলে রিদিতা চলে গেল। একটু পর নাস্তা নিয়ে বিছানার পাশে টেবিলে রাখলো। আমি ফ্রেশ হব, আমাকে একটু ধরে ওয়াশরুমে নিয়ে যাও। আচ্ছা, তাহলে তোমাকে বিছানায় বসাই। এটা বলে রিদিতা আমাকে বিছানায় ধরে বসালো। তুমি এখানে বসো, আমি ফ্রেশ হওয়ার জন্য সব জিনিস আনছি। এটা বলে আমার ব্রাশ আর টুথপেস্ট আনতে গেল। যখনই আমার ব্রাশ হাতে নিল তখন তার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো। তারপর একটা মুচকি হাসি দিয়ে বলল, চান্দু, আমাকে পেতনি বলা তাই না? এইবার দেখো এই পেতনি কি করে। এইদিকে আমি দেখছি রিদিতা পিছনে হাত রেখে আমার দিকে আসছে। কাছে আসতেই, পিছনে কি? তোমার ব্রাশ। তো ওটা পিছনে রাখলা কেন? দাও আমি ব্রাশ করি। না, আমি তোমাকে ব্রাশ করিয়ে দিব, তবে চোখ বন্ধ করে রাখতে হবে। আর আমি যতক্ষণ বলবো না ততক্ষণ তুমি চোখ খুলতে পারবে না। এইদিকে আমি তো মহা খুশি, আমার বউ এত আদর করে বলছে আমাকে তার নিজের হাতে ব্রাশ করিয়ে দিবে, তাহলে আমি কি করে না করতে পারি? তাই আমি সাথে সাথে চোখ বন্ধ করে বললাম, দাও ব্রাশ করিয়ে দাও। তারপর রিদিতা একটা শয়তানি হাসি দিয়ে আমাকে সুন্দরভাবে ব্রাশ করিয়ে দিয়ে বলল, এই যে মহারাজা, এইবার মুখ খুলতে পারেন। আর আমি মুখ খুলে যেটা দেখলাম ওটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই জন্য বলে নারী ছলনা বড় ছলনা। শালি থুকু বউ আমার আদর করে কথা বলে বাস দিয়ে দিল। আমি চোখ খুলতেই দেখলাম। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আমি মুখ খুলে যেটা দেখলাম ওটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই জন্য বলে নারীর ছলনা বড় ছলনা। শালি থুকু বউ আমার আদর করে কথা বলে বাস দিয়ে দিল। আমি চোখ খুলতে দেখলাম রিধিতার হাতে যেই ব্রাশটা আছে ওটা আমার না। এইদিকে রিধিতা আমার চোখের সামনে ব্রাশটা ধরে হাসতেছে। কি হলো, এইভাবে হাসতেছো কেন? আর এই ব্রাশটা কার? আমার ব্রাশ। ও কি, এটা তোমার? তাহলে আমারটা কই, যেটা দিয়ে আমি ব্রাশ করছিলাম? তুমি এটা দিয়ে ব্রাশ করছো শোনা, তোমার একটা জায়গায় আছে। কি? ও থুথু। এইবার বুঝ মজা। আমাকে পেতনি বলা তাই না? কেমন লাগে এই পেতনির ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করতে? ভূতনি আজ বেঁচে গিয়েছে, অসুস্থ বলে না হলে কি করতাম? তুই কিছু করতে পারবি না। ধুর, মুগ্ধ, আমার অনেক কাজ আছে। তারপর আর কিছু না বলে ভালোভাবে পরিষ্কার করে কুলি করলাম। তারপর মুখ ধুলাম। ছি, ওয়াক, আমার ভাবতেই কেমন বমি আসছে। আমি নাকি ছি। হয়েছে, আর ঢং করতে হবে না। বউ এসে ব্রাশ দিয়ে দাঁত মাজলে ভালোবাসা বাড়ে। ও তাই বুঝি। আচ্ছা এবার খাইয়ে দাও, অনেক ক্ষুধা লাগছে। তারপর রিধিতা আমাকে খাইয়ে দিল। খাওয়া শেষ করে ঔষধ খেয়ে আমি ফোন নিয়ে বসে পড়লাম। রিধিতা চলে গেল প্লেট নিয়ে। আমি ফোন টিপছি, এমন সময় খেয়াল করলাম আমার রুমে কেউ প্রবেশ করছে। আমি ফোন থেকে চোখ সরিয়ে আর চোখে তাকিয়ে দেখি আব্বু, ভাইয়া, আম্মু, ছোট আম্মু সবাই একে একে আমার রুমে ঢুকছে। তাদের দেখে আমি ফোন পাশে রেখে আম্মুকে বললাম, আম্মু কি ব্যাপার সবাই একসাথে? তখন আব্বু আমার পাশে এসে বলল, বাবা, আমি তোর সাথে যা করেছি একদম ঠিক করিনি। আসলে রাগের মাথায় কি বলছি মাথায় ধরেনি। না না, আপনি ঠিক কাজ করেছেন। আমার মতো কুলাঙ্গার কি কারো সন্তান হওয়ার যোগ্য? বাবা, এমন করে বলিস না। আমার যে অনেক ইচ্ছে হচ্ছে, প্লিজ বাবা আমাকে মাফ করে দে। তখন রিধিতা বলে উঠল, আয়ান, তুমি এমন করছো কেন? আব্বু হয়তো রাগের মাথায় উল্টোপাল্টা বলছে। বাবা, তুই আমাকে মাফ করে দে, দরকার হলে তোর পায়ে পড়ছি। এটা বলে বাবা আর কিছু করতে যাবে, তখন আমি বলে উঠলাম, এই বাবা, আমাকে কি পাপী বানাবে নাকি? আমাকে জাহান্নামে নিয়ে যেতে চাও? আমার পা ধরে দেখো তোমরা কোনো ভুল করনি, হয়তো বুঝতে একটু ভুল হয়েছে,
তবে তোমাদের উদ্দেশ্য হলো ছেলে মেয়ে পরিবার ভালো থাকুক, সুখে থাকুক। তোমার উপর কোনো অভিযোগ নেই, আর আমার কাছে কোনো ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। দরকার হলে আমাকে ক্ষমা করে দাও, কারণ আমার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছো। আমার কথা শুনে বাবা অনেক খুশি হয়ে গেল, আর খুশিতে আমাকে জড়িয়ে ধরতে গিয়েও পারল না, তাই আমার কপালে একটা চুমু দিল। ভাইয়া কিছু বলতে যাবে তার আগে আমি বললাম, ভাইয়া তোমরা আমার গুরুজন, তোমরা আমার কাছে ক্ষমা চাওয়া মানায় না। আমি ওইসব ভুলে গিয়েছি, তোমরাও ভুলে যাও। তখন আব্বু বলল, তাহলে তুই কথা দে, আমাদের ছেলে তুই কোথাও যাবি না, তুই আমাদের সাথেই থাকবি। আজব, নিজের বাড়ি ফেলে আমি আবার কোথায় যাব? আমার বাড়ি এটা, আমি এখানে থাকব। এতে কথা দেওয়ার কি আছে? আমার কথা শুনে সবাই খুশি হলো। তারপর সবাই একসাথে বসে কিছুক্ষণ গল্প করলাম। গল্প শেষ হতে আব্বু, ছোট আব্বু, ভাইয়া অফিসে চলে গেল, আর রিদিতার আম্মু ভাবি সবাই মিলে রান্নাঘরে কাজ করছে। এইদিকে আমি বেচারা একা একা বসে ফোন টিপছি। রাকিবও স্কুলে গিয়েছে, তা না হলে ওর সাথে সময় কাটতো। আমি ফোন টিপছি এমন সময় রাফি কল দিল। রাফি বলো। দোস্ত, তোকে যে বাইকে করে মারার চেষ্টা করছিল সেই বাইকের নাম্বার সিসিটিভি থেকে নিয়েছি। কিন্তু কিভাবে? তুই যেখানে দাঁড়িয়েছিলি পিছনের দোকানে একটা সিসি ক্যামেরা ছিল। ও আচ্ছা, তোরা নাম্বারটা রেখে দে, এখন কিছু করার দরকার নেই। আমি ভালো হয় তারপর দেখছি। তোরা এখন আমাদের কাজের দিকে মন দে, তাড়াতাড়ি ওই খানকে ধরতে হবে। তুই ঠিক বলছিস। তারপর ফোন কেটে আবার ফোন টিপতে লাগলাম। এইভাবে চলে গেল 15 দিন। এখন আমি মোটামুটি সুস্থ। এত তাড়াতাড়ি সুস্থ হওয়ার পিছনে আমার সিনিয়র বউয়ের অবদান কম নয়। সারাদিন আমার সাথে ফাইজলামি আর ঝগড়া করলেও আমার খেয়াল ভালো রেখেছে। অনেক দিন হলো কলেজে যাওয়া হয় না। যেহেতু সুস্থ হয়েছি তাই কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। তখনই রুমে রিধিতা হাজির। আমার দিকে তাকিয়ে বলল, কোথায় যাওয়া হচ্ছে এমন সেজেগুজে? কলেজে যাচ্ছি, অনেক দিন যাইনি তো তাই। ও, তাহলে তুই নাস্তা কর, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা, একটা কথা বলি তোমাকে। বল। আমি তোমার স্বামী, অথচ তুমি আমাকে তুই করে বলো কেন? সুন্দর করে ডাকলে তো পারো, তাই না? জি না, তুই আমার যেই হস তাতে আমার কি? আমি জানি তুই আমার থেকে ছোট, তাই তোকে তুই বলবো। এই একদম ছোট বলবা না, আমি এখন তোমার স্বামী। তো কি হয়েছে? পিচ্চিকে পিচ্চি বলবো, তাই তো, তাই না? ও আচ্ছা, আমি পিচ্ছি তাই না? পিচ্চি তো তুই। তারপর আমি রিদিতার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বললাম, যেহেতু আমি পিচ্ছি সেহেতু একটু দেখিয়ে দেই এই পিচ্ছি কি করতে পারে। এটা বলে এক পা করে আমি রিদিতার দিকে যেতে লাগলাম। এই দিকে রিদিতা আমার এমন আশা দেখে কিছু না বলে দাঁড়িয়ে আছে। হয়তো সেও দেখতে চায় আমি কি করতে পারি। এই দিকে রিদিতা বলে উঠল, এমন বিলের মতো আসলে আমি ভয় পাবো? এটা তুই ভাবলি কি করে? আমিও দেখি তুই কি করতে পারিস। ও মা, তাই বুঝি? এটা বলে রিদিতার কাছে গিয়ে সে কিছু বুঝে ওঠার আগে তার কোমর জড়িয়ে ধরে একটানে আমার কাছে নিয়ে আসলাম। সাথে সাথে বলে উঠল, আয় আমার কাছে। ওই বাদর কুত্তা, আমাকে ছাড় বলছি। না, ছাড়বো না। তুমি বলছো আমি কি করতে পারি, এটা তুমি দেখবা। এখন দেখাবো আমি। আমার এই কথা শুনে রিদিতা কাপা কাপা গলায় বলল, দেখ, ভালো হবে না কিন্তু, দূরে সর আমার থেকে। তা বউ জানো, তুমি তো বলছো তুমি ভয় পাও না, তাহলে আমাকে দূরে সরতে বলছো কেন? রিদিতা আমার চোখের দিকে তাকিয়ে বলল, আপ। রিদিতা আর কিছু বলতে পারলো না। তার আগে আমি রিদিতার কাপা কাপা ঠোঁট দুটো আমার দখলে নিয়ে নিলাম। এতক্ষণ রিদিতা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও এই মুহূর্তে কিছু করছে না। সে নীরব, আর এই নীরবতাই বলে দেয় সেও আমার সাথে রেসপন্স করছে। কিছুক্ষণ পর আমি ছেড়ে দিলাম। দুইজনই হাঁপাতে লাগলাম।
একটু পর রীতিতা আমার কাছে এসে আমি কিছু বুঝে ওঠার আগে আমার বুকে কিল ঘুষি দিতে লাগলো আর বলল, কুত্তা, বিলাই, হনুমান এইভাবে কেউ কিস করে? আর একটু হলে তো আমি মরেই যেতাম। এত সহজে মরণ তোমার হচ্ছে না। এই 15 দিন আমাকে অনেক জ্বালিয়েছ বুঝলে, এখন আমার পালা। আর আমি মনে হয় বসে বসে দেখব। আমি দেখব তুই আমাকে কেমন করে বিরক্ত করিস। আচ্ছা দেখিও শোনা। এটা বলে আমি মুখ মুছে রুমের বাহিরে চলে গেলাম। অন্যদিকে রিধিতা আমার যাওয়ার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল, তারপর ফ্রেশ হতে চলে গেল। এইদিকে আমি নাস্তা শেষ করে বসে আছি রিধিতার জন্য। একটু পর বের হলো, আর রিধিতাকে দেখে আমি ছাড়া সবাই অবাক, কারণ বোরকা পরে রুম থেকে বের হয়েছে। রিধি, এইভাবে বোরকা পরলি কোথাও যাবি নাকি? আম্মু, কলেজে যাব। আয়ান, যা, বৌমাকে নিয়ে যা, আর দেখে রাখবি কেমন? ওকে দেখে রাখতে আমি যাচ্ছি। এটা বলে জিভে কামড় দিল। এইদিকে সবাই তো মুচকি মুচকি হাসতেছে, আর আমি লজ্জায় রিধিতাকে বললাম, হয়েছে, এখানে ইন্টারভিউ না দিয়ে চলো, লেট হচ্ছে কলেজের। তারপর রিধিতাকে সাথে নিয়ে গেটের সাথে দাঁড়িয়ে আছি, তখনই রিধিতা বলে উঠল, এখানে দাঁড়িয়ে আছি কেন? কেন আবার? রিক্সার জন্য। ও। তারপর একটা রিক্সা ডাক দিতেই রিক্সা হাজির। তারপর আমরা রিক্সাতে উঠে গেলাম। রিক্সা চলতে শুরু করলো, তখন আমি খেয়াল করলাম রিধিতা আমার দিকে তাকিয়ে কি জানি ভাবছে। তাই আমি বললাম, এইভাবে তাকিয়ে কি ভাবছো? রিধিতা কিছু না বলে আমার মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল, ভাবছি তোর চুল এলোমেলো করলে কেমন লাগে। তা কেমন লাগে? এখন সুন্দর লাগছে। রিধিতার কথা শুনে ফোন বের করে ক্যামেরা অন করে দেখি আমাকে পুরো গাঁজাখোরের মতো লাগে। তোমার চোখে ডাক্তার দেখাও, কি বাজে দেখাচ্ছে আর তুমি বলছো সুন্দর। এটা বলে চুল ঠিক করতে গেলে রিধিতা আমার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে বলল, একদম চুলে হাত দিবি না, যেমন আছে তেমনই ঠিক আছে। আর এই ক্যামেরার সমস্যা, আমি তো দেখছি তোকে ভালোই দেখাচ্ছে। কিন্তু কোনো কিন্তু না, যেটা বলছি ওটা শুনতে হবে। আমি আর কিছু না বলে চুপচাপ হয়ে গেলাম। কিছুক্ষণ পর কলেজে আসতেই আমরা দুইজন নেমে পড়লাম। তারপর ভাড়া মিটিয়ে কলেজে ঢুকতে লাগলাম। গেট দিয়ে ঢুকতে যারা আমাকে চিনে তারা আমাদের দিকে কেমন করে তাকিয়ে আছে, সেই দিকে আমার তেমন মনোযোগ নেই। আমি আর রিধিতা হাঁটতে লাগলাম। অন্যদিকে তানিয়া একটা জায়গায় বসে ফোন টিপছিল। তখন তার চোখ গেটের দিকে যায়, দেখে আমি একটা মেয়ের সাথে কথা বলতে বলতে হাঁটতেছি। এটা দেখে তানিয়ার রাগে চোখ মুখ লাল করে ফেলল। তানিয়ার ইচ্ছে করছিল আমার সাথে যে মেয়েটা আছে তাকে মেরে একদম গুম করে ফেলতে। অন্যদিকে আমি রিধিতার সাথে হাঁটছিলাম, তখন রিধিতা বলল, এই অনেকদিন হলো ক্যাম্পাসে ঘুরি না, চলো আজকে ক্যাম্পাসে ঘোরাঘুরি করি, কেমন? চলো। তারপর আমরা দুইজন একসাথে হাঁটছিলাম। হঠাৎ একটা মেয়ে আমাদের সামনে এসে বলল, না, এমন কিছু আর সহ্য করতে পারছি না। আমার সামনে আমার ভালোবাসার মানুষ এভাবে ঘুরবে অন্য মেয়ে নিয়ে, এটা আমি মানব না। আমাকে কিছু একটা করতেই হবে। হাই আয়ান, কেমন আছো? আমি মেয়েটাকে প্রথমে দেখে চিনতে না পারলেও পরে চিনলাম যে এই মেয়েটা আমাদের রিক্সার সাথে অ্যাক্সিডেন্ট করা মেয়েটা। আমাকে চুপ থাকতে দেখে তানিয়া বলে উঠল, আমাকে চিনতে পারোনি? আমি তানিয়া, ওই যে আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলে, আমি সেই মেয়ে। ও, এইবার চিনলাম। তা কেমন আছেন? জি ভালো, তুমি কেমন আছো? এইদিকে রিধিতা এইসব দেখে ভিতরে ভিতরে রাগলেও কিছু বলতে পারছে না। জি আলহামদুলিল্লাহ। তা এই আপুটা কি সেই আপুটা? আই মিন তোমার চাচাতো বোন না? আমি তানিয়ার কথা শুনে রিধিতার দিকে তাকালাম। এইদিকে রিধিতা মনে মনে কুত্তা, এবার কি বলবি শুধু বল। বলল। আমি রিধিতার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললাম, এটা আমার চাচাতো বোন। এই কথা বলতেই দেখলাম রিধিতা রেগে গেল। তার চোখ দেখলে বোঝা যাচ্ছে সে কি পরিমাণ রেগে আছে। এটা দেখে আমি মনে মনে বললাম,
এইবার ঠেলা সামলাও। সেই দিন তো বলেছিলে বাহিরের কেউ যাতে আমাদের সম্পর্ক না জানুক। এখন কেন এত রাগ দেখাচ্ছ? এইদিকে তানিয়াও বুঝতে পারছে রিধিতা রেগে গিয়েছে। তা আপু, আপনার নাম কি? রিধিতা, ওর নাম রিধিতা, আমাদের 2 ইয়ার সিনিয়র, বুঝলে? বুঝলাম। এদিকে রিধিতা এইবার বলে উঠল, এই মেয়ে, তোমার কথা বলা হয়েছে? জি না, মানে হ্যাঁ আপু। তাহলে এবার যাও। কিন্তু আপু, আমার তো যেতে বলেছি না? রিধিতার কথা শুনে তানিয়া একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। এইদিকে রিধিতা আমাকে বলল, আমি তোর কি লাগি এবার বল। বউ লাগো, এতে কোনো সন্দেহ? তাহলে ওই মেয়ের সামনে বোন বললি কেন? এটা তোমার জন্য বলছি। মনে করো একদিন তুমি কি বলছো? কি বলছো আমাদের সম্পর্কের কথা কেউ যাতে না জানে, তাই এটা বলছি। আমার মুখে এই কথা শুনে রিধিতা দাঁত মুখ শক্ত করে চোখ বন্ধ করে রাখলো কিছুক্ষণ। হয়তো তার ভুলের কারণে এমনটা হয়েছে বলে রাগ কন্ট্রোল করছে। কিছুক্ষণ পর রিধিতা চোখ খুলে শান্ত গলায় বলল, ওকে, যা হয়েছে না হয়েছে বাদ। এখন থেকে যে আমার পরিচয় জানতে চাইবে তাকে বলবি আমি তোর বউ। কি বলছি, কানে গেছে? জি গিয়েছে। আর একটা কথা কান খুলে শুনে রাখ, কোনো মেয়ের সাথে যেন কথা বলতে না দেখি, বিশেষ করে তানিয়া নাকি ফানিয়ার সাথে। যদি দেখি তাহলে তোর খবর আছে। কিন্তু তুমি এসব কেন বলছো? তুমি তো আমাকে স্বামী মানো না। ছও আমি যা এটা বলার আগে রিধিতা আমার কলার ধরে ফেললো আর বলল, যতটুকু বলছিস ততটুকুতেই থেমে যা। যেটা বললাম ওটা করবি। যদি দেখি তুই কোনো মেয়ের সাথে ভণ্ডামি করছিস তাহলে ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে আমি খাওয়াবো, বুঝলি? আমি রিধিতার এমন কথা শুনে শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। গুড। এটা বলে রিধিতা আমার মাথার চুল আবার এলোমেলো করে দিল। আমি দাঁড়িয়ে রিধিতার যাওয়ার দিকে তাকিয়ে আছি। তখনই রিধিতা থেমে আবার বলল, আর একটা কথা, চুলগুলো যেমন এলোমেলো করেছি তেমনি যেন থাকে। এটা বলে রিধিতা চলে গেল। এইদিকে আমি তার যাওয়ার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে চলে আসলাম বন্ধুদের কাছে। দোস্ত, কেমন আছিস তোরা? ভালো, তবে তোর মতো না রে। বুঝলাম না। আমাদের আর বউ নাই, তাই তোর মতো ভালো নাই। আমি কেমন আছি সেটা করলে তারপর বুঝবি। তা খবর কেমন? ভাই, ঘটনা অনেক দূর। খুলে বল। দোস্ত, তোকে যারা মারতে চেয়েছে তাদের পুরো ইতিহাস আমাদের কাছে এখন। এই শহরে তাদের একটা পুরো গ্যাং আছে। তাদের লিডারের নাম জসিম। তারা এই শহরের মোটামুটি সব অপরাধে জড়িত। তা এদের পুলিশ কিছু করে না? আরে তুই এই দেশের পুলিশ নিয়ে পড়ে আছিস? এরা সব পেটুক, টাকা দিলে ছেড়ে দেয়। তাও অনেক দিন হাত চুলকায়, আজ তাহলে হয়ে যাক। তুই বললে হবে। আর ওই দিকের খবর? তোকে আমি মেল করে পাঠাবো। ওকে। তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে গেলাম। অন্যদিকে আব্বু তার কেবিনে বসে কাজ করছে। হঠাৎ কেউ একজন বলে উঠল, আসতে পারি? আব্বু তার কাজ বাদ দিয়ে দরজার দিকে তাকিয়ে দেখে এমপি রিজভী রহমান। আরে রিজভি যে, আমার কেবিনে আসতে অনুমতি নিয়ে আসা লাগে নাকি বস? তারপর রিজভী রহমান একটা হাসি দিয়ে কেবিনে ঢুকে চেয়ারে বসলো। তারপর আব্বু পিয়নকে ডেকে কিছু নাস্তা আনতে বলল। তারপর আব্বু বলল, তা বন্ধু, এমন কি কাজ জরুরি যে তুই আমাকে না ডেকে নিজে আসলি? আসলে দোস্ত, কি করে যে তোকে কথাটা বলি বুঝতেছি না। সমস্যা নাই, বলে ফেল। আসলে দোস্ত, আমার মেয়েটা তোর ছেলের জন্য পাগলামি করছে। তোর ছেলে ছাড়া নাকি বাঁচবে না। দোস্ত, তুই হয়তো জানিস না, আমার ছেলে বিয়ে করেছে। যদি বিয়ে না হতো তাহলে কিছু একটা করতে পারতাম। সরি দোস্ত, আমি কিছু করতে পারছি না। দোস্ত, তুই চাইলে সব হবে, আমি জানি। তোর ছেলে বিয়ে করছে, তাও তোর ভাইয়ের মেয়েকে। আবার এটাও জানি তোর এই বিয়েতে মত নাই। ভাই, তুই চাইলে তো ওদের তখন আব্বু থামিয়ে দিয়ে বলল, বাস, তুই যা বলেছিস
এতটুকুই থাম। তুই কি করে ভাবলি আমি তোর মেয়ের জন্য আমার ছেলের সংসার ভাঙবো? তুই নিজেরটা ভাবলি, আর এদিকে আমি যদি আমার ছেলের সংসার ভাঙতে যাই তাহলে আমার ছেলে আমাকে ছাড়বে, তাও রেদিকে ছাড়বে না। তাই বলছি, এমন কুবুদ্ধি নিয়ে আর কখনো আমার কাছে আসবি না রিজবি। আর পারলে তোর মেয়েকে বোঝা, যাকে পাবে না তার আশায় না বসে থেকে যাকে পাবে তার জন্য অপেক্ষা করতে। এখন তুই আসতে পারিস। আব্বুর কথা শুনে রিজবি রহমান বেশ অপমানিত বোধ করলো, কিন্তু সেটা বুঝতে না দিয়ে চলে গেল। অন্যদিকে আমি একে একে সব ক্লাস শেষ করে ক্লাসরুম থেকে বের হতেই দেখি রিধিতা দাঁড়িয়ে আছে। আমি রাফি আর শাহিন থেকে বিদায় নিয়ে যেই রিধিতার দিকে হাঁটা ধরলাম, চল আজ ঘুরতে যাব। আমি ওকে চলো। তারপর আমি আর রিধিতা হাঁটতে লাগলাম আর বললাম, আচ্ছা রিধিতা, আমি যদি তোমাকে কারোর কাছে আমার চাচাতো বোন বলে পরিচয় করিয়ে দেই তাহলে তোমার কেমন লাগবে? ওই, আমি তোর চাচাতো বোন, ওটা বিয়ের আগে ছিলাম, এখন বউ, বুঝলি? আর সবাইকে পরিচয় করিয়ে দিবি বউ বলে, নইলে তোর খবর আছে। ওকে, আমি তোমার কথা মানবো, তবে তোমার আমার কথা মানতে হবে। কি? তুমি আমাকে তুমি বলে ডাকতে হবে। এটা আমি পারবো না, আমি তোকে তুই করেই বলবো। তাহলে আমিও তোমাকে চাচাতো বোন বলে পরিচয় করিয়ে দিব। আচ্ছা, তাহলে তাই করিস। চাচাতো বোন হয়, নিজের বোন তো আর না। আর আমার মুখ কি বন্ধ থাকবে? যখন তুই আমাকে কারো কাছে পরিচয় করিয়ে দিতে যাবি তখন আমি আমার পরিচয় দিয়ে দিব। তারপরেও তুমি আমাকে তুমি বলবে না? আমার কথা শুনে রিধিতা আমার গাল টেনে বলল, জি না, আমার পিচ্চি বর। তারপর আমরা ঘোরাঘুরি করে বাসায় আসলাম। তারপর ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে বের হতে দেখি রিধিতা খাবার নিয়ে বিছানায় বসে আছে। এখানে খাবার? খাবার খাবো তাই। বুঝলাম তো, এখানে কেন ডাইনিং টেবিলে খেতে পারতাম। পারতাম, তবে আমার হাতে খেতে পারবো না, তাই নিয়ে আসলাম। তোমার হাতে খেতে পারবে না তাহলে এখানে নিয়ে আসলে কেন? তুই খাইয়ে দিবি তাই। আমার বই গিয়েছে তোমার মতো পেতনিকে খাইয়ে দিতে। কি বললি কুত্তা? আমি পেতনি? তাহলে বিয়ে করলি কেন? এটা বলে আমার কাছে এসে আমার চুলগুলো ধরে টানতে লাগলো। রিধিতা লাগছে, ছাড়ো। না, ছাড়বো না। পেতনিরা এইভাবে ধরে, আমি যদি পেতনি হই তাহলে এইভাবে চুল ধরে টানতে হবে তো। এই বলে চুল ধরে আরো জোরে মাথা একবার এই দিকে ঘোরাচ্ছে আরেকবার ওই দিকে ঘোরাচ্ছে। সরি কলিজা বউ, আমার চুল ছাড়ো তুমি। পেতনি না, তুই মাশাআল্লাহ অনেক সুন্দর। তাহলে পেতনি বললি কেন? আমার ভুল হয়েছে, আর কখনো বলবো না। এইবার ছাড়ো না প্লিজ। কান ধরে বল রিদিতা, জানো আমার ভুল হয়েছে, আর পেতনি বলবো না। আমি রিধিতার কান ধরলাম। আমি আমার কান ধরতে বলিনি, তোর কান ধরতে বলেছি। ওই, আমার আর তোমার সেম। রিধিতা, জানো আমার ভুল হয়েছে, আমি আর ডাইনি থুকু ভূতনি দূর পেতনি ডাকবো না। প্লিজ ছাড়ো, না হলে টাকলা হয়ে যাব। মনে থাকে যেন। এটা বলে আমাকে ছেড়ে দিল। আমি ছাড়া পেতে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। এবার আমাকে খাইয়ে দে। তারপর আমি কিছু না বলে নিজে খাচ্ছি আর রিধিতাকে খাইয়ে দিচ্ছি। রিধিতা এমনভাবে খাবার খাচ্ছে মনে হয় একটা বাচ্চা খাচ্ছে, আর অথচ কুতিটা আস্ত একটা ডাইনি, আর একটু হলে টাকলা বানিয়ে দিত। তারপর খাওয়া শেষ করে বাহিরে বের হলাম, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ঘোরাঘুরি করে বাসায় আসলাম। বাসায় আসতেই রিধিতা বলতে লাগলো, এতক্ষণ কোথায় ছিলি? আকাশে ট্যুর দিচ্ছিলাম। আমার কাছে এসে বলল, একদম তারা কথা বলবি না বলে দিলাম। বাসায় ছিলাম না মানে বাসার বাহিরে ছিলাম। তা এটা প্রথমে না বলে? তুমি তেরা প্রশ্ন করলে আমি তেরা উত্তর দিব। তেরা কথা বললি কেন? দেখ, ঝগড়া করার চেষ্টা করবি না, তোর সাথে ঝগড়া করার ইচ্ছে আমার নেই। আর আমি যেন সেজে বসে আছি তোমার সাথে ঝগড়া করতে। মাথা গরম করবি না। তোমার মাথা কবে ঠান্ডা ছিল? সব সময় পড়ে থাকো ঝগড়া করার জন্য, ঝগড়ুটে। এই কথা শুনে রিধিতা তেলে বেগুনে জ্বলে উঠল। কি বললি তুই? আমি ঝগড়ুটে? এটা বলে আশেপাশে কি জানি খুঁজতে লাগলো। পরিস্থিতি ভালো না দেখে আস্তে আস্তে দরজার পাশে এসে দরজা খুলে দিলাম দৌড়। এই ডাইনির বিশ্বাস নাই, রাগ উঠলে মারি অবস্থার বেহাল করবে। আমাকে চলে যেতে দেখে বলল, তুই আজ রুমে আসবি না? আমার সাথে তোর দেখা হবে না? তখন দেখবো আমি এই রিদিতা কি জিনিস। এইদিকে আমি নিচে আসতে কোথা থেকে রাকিব আমার কোলে এসে বলল,
ছোট আব্বু, তুমি এখন আমাকে আর ভালোবাসো না। তা আমার আব্বুটাকে এই কথা বললো কে? আমি বলছি, আগে তুমি আমাকে ঘুরতে নিয়ে যেতে, আমার জন্য চকলেট আইসক্রিম নিয়ে আসতে, এখন তো তোমাকে দেখাই যায় না। ও মা, তাই বুঝি। হুম। আচ্ছা চলো, এখন তোমাকে নিয়ে বাহিরে যাব আর তোমাকে আইসক্রিম কিনে দিব। সত্যি ছোট আব্বু? হুম। রাকিব এই কথা শুনে খুশি হয়ে আমার গালে একটা চুমু দিল। উম্মা, আমার বেস্ট ছোট আব্বু। আমিও রাকিবকে একটা চুমু দিলাম। তারপর রাকিবকে নিয়ে বাসার বাহিরে এসে একটা দোকান থেকে রাকিবকে আইসক্রিম কিনে দিলাম। তারপর রাস্তার পাশে রাকিবকে নিয়ে হাঁটতে লাগলাম। একটু দূরে আসতেই ফুচকাওয়ালা দেখতে পেলাম। তখন মনে পড়ল রিদিতা ফুচকা পছন্দ করে, আর আসার সময় রাগিয়ে এসেছিলাম, আর এখন রাগ ভাঙাতে ফুচকা আমার কাজে দিবে। তাই ফুচকা নিয়ে বাসায় এসে রাকিবকে ভাবির কাছে দিয়ে রুমে আসলাম ভয়ে ভয়ে। রুমে এসে দেখি রিদিতা পড়তেছে, আমার দিকে একবার তাকিয়ে আবার পড়তেছে। আমি তার কাছে গিয়ে বললাম, এগুলো তোমার জন্য। কি এগুলো? খুলে দেখো কি আছে। এটা বলে আমি দিয়ে ওয়াশরুমে চলে আসলাম। অন্যদিকে রিদিতা প্যাকেট খুলে দেখলো ফুচকা। ফুচকা দেখে বেশ খুশি হয়ে গেল। বাহ, আমার জামাইটা আমার মনের কথা কিভাবে বুঝলো? ভাবছিলাম রুমে আসলে ফুচকার কথা বলবো, এখন তো দেখি আগেই নিয়ে এসেছে। তবে চান্দু, ফুচকা আনলেও আমাকে ঝগড়ুটে বলার শাস্তি তোমাকে পেতে হবে। আমি ওয়াশরুম থেকে বের হতে দেখি রিদিতা পড়তেছে। আমাকে দেখে আমার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ ফুচকা আনার জন্য। আজকে ইচ্ছে করছিল ফুচকা খাওয়ার, বলার আগেই নিয়ে এসেছো। আমি একটু পাম দিয়ে বললাম, দেখছো তোমার জামাই তোমাকে কত ভালোবাসে, বলার আগেই নিয়ে এসেছি। হুম, তা তো দেখতেই পাচ্ছি। তা জামাই, পড়াশোনা কি লাগবে না? এইভাবে ঘুরে ঘুরে টুকু কোম্পানির ম্যানেজারই করবা নাকি? আয় পড়তে বস। আমি ছোট বাচ্চা না যে আমাকে পড়ার জন্য বলতে হবে। বসতেছি, এটা বলে বই নিয়ে বিছানায় পড়তে বসলাম। এটা দেখে রিদিতা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, ওখানে পড়তে বসলি কেন? আমার ইচ্ছে তাই ওখানে বসেছি, এখন পড়তে দাও। এখানে আসবি নাকি ওখানে আমি যাব? পারবো না, তুমি আসো এখানে। এটা বলে আমি পড়ায় মন দিলাম। এইদিকে রিদিতা আমার জবাব শুনে প্রথমে রাগী দৃষ্টিতে তাকালেও পরক্ষণেই একটা দুষ্টু হাসি দিয়ে পড়ার টেবিল থেকে উঠে বিছানায় এসে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়তে লাগলো। আমি এটা দেখে বললাম, এটা কি হলো? কি হবে আবার? আমি পড়তেছি। পড়ছো ভালো কথা, আমার কোলে মাথা রাখছো কেন? আর কোথাও কি জায়গা নাই? না, নাই। এখন বেশি বিরক্ত না করে নিচে পড়, আমাকেও পড়তে দে। আর হ্যাঁ, এক হাত দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দে তো। কি? আমি তোমার মাথায় হাত বুলিয়ে আর কিছু বলতে যাব, তখনই দেখলাম রিদিতা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। হাত বুলিয়ে কি? না কিছু না, হাত বুলিয়ে দিচ্ছি, তুমি পড়ো। রিদিতা আমার গাল টেনে দিয়ে বলল, এই তো আমার পিচ্চি সোনা। তারপর আমি কিছু না বলে মাথায় হাত বুলাতে লাগলাম আর পড়তে লাগলাম। এইভাবে পড়তে পড়তে কখন যে ডিনারের সময় হয়েছে বুঝতে পারিনি। আজ জামাই আর আমি পড়ালেখা করি না বলেই এইভাবে রোমান্টিক ভাবে পড়তে পারি না। আমরা পড়তেছিলাম, হঠাৎ এমন কথা শুনতেই দুইজনে চমকে উঠলাম, আর দরজায় ভাবিকে দেখতেই আমরা নিজেরা ঠিক হয়ে বসলাম। ভাবি, তুমি এখানে? না আসলে তো এমন সিন দেখতেই পেতাম না। ভাবির কথা শুনে দুইজন লজ্জায় পড়ে গেলাম। তারপর ভাবি বলল, থাক, লজ্জা পেতে হবে না, খাবার খেতে আসো, সবাই অপেক্ষা করছি। এটা বলে ভাবি চলে গেল। খাবার খাওয়া শেষে রিদিতা সবার জন্য শরবত বানালো, আমিও বউয়ের হাতে তাই খেয়ে নিলাম। কিন্তু আমারটা ছিল মরিচের। সম্ভবত বুঝতে পারলাম পেতনি বলার শোধ উঠালো, তাই আমি আর দেরি না করে রুমের দিকে আসলাম। এটা দেখে আমার সিনিয়র বউ ভাবতে লাগলো, কি ব্যাপার, ও এখনো রিয়াকশন দেখালো না কেন? এটা বলে আমার পিছন পিছন রুমে চলে গেল। এইদিকে আমি রুমে এসে ছটপট করতে লাগলাম। টেবিলের উপর জগ ভর্তি সব পানি খেয়ে ফেলেছি, তারপরেও ঝাল কমছে না। রিদিতা দরজার পাশে এসে আমাকে এমন করতে দেখে হাসবে নাকি আমার ঝাল কমানোর জন্য কিছু আনবে বুঝতে পারছে না। ইস,
বেচারার সাথে এমন করা উচিত হয়নি। গুঁড়ামরিচ দিয়েছি এটা ঠিক ছিল, কিন্তু কাঁচামরিচ বাটা দেওয়া ঠিক হয়নি। বেচারা ঝাল তো সহ্য করতে পারে না। আমাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে উঠল, এখন বুঝতে পারছিস তো আমাকে ঝগড়ুটে বলার পরিণাম কি হয়? বুঝ ঠেলা। ঝাল যখন তুমি দিছো কমাবেও তুমি। তা তো করতে হবে, বউ বলে কথা। তার অফিস থেকে মধু নিয়ে আসি। এটা বলে রিধিতা পিছনে ঘুরে যেতে যাবে, তখনই আমি দৌড়ে নুসরাতের কাছে গিয়ে তার হাত ধরে টান দিয়ে রুমের ভিতরে নিয়ে আসলাম। কি ব্যাপার, আমাকে রুমে নিয়ে আসলে কেন? ছাড়ো, মধু আনতে হবে, নাহলে মুখে ঘা হবে। মধু কাছে থাকতে ফ্রিজের কাছে কষ্ট করে যাওয়ার কি দরকার? মানি, তুই কি বোঝাতে চাস? আমি আর কিছু বলতে দিলাম না, তার আগে রিধিতার ঠোঁট চোরা দখল করে নিলাম। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। দুইজনে হাঁপাতে লাগলাম। আমি বললাম, এইবার শান্তি লাগছে। রিধিতা বলে উঠল, কুত্তা, এটা তুই কি করলি? আর একটু হলে তো আমি পটল তুলতাম। এমন করে কেউ কিস করে? কেউ না করলেও আমি করি শোনা। এটা বলে হাত ধরে তাকে টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। আমি আবার বলতে লাগলাম, এমন মধু যদি প্রতিদিন পাই তাহলে এমন ঝাল শরবত খেতে আমি এক পায়ে রাজি। শক্ক তো। ঝাল খাইয়ে বোঝাতে চাইছিস আমাকে ঝগড়ুটে বলার পরিণাম কেমন এটা? আর এই লুচ্চা বেটা, এটা নাকি নিয়ে গেল রোমান্টিকতায়। কত লুচ্চা বেটা রে বাবা। আমি লুচ্চা? তো তুই লুচ্চা না তো কি? তুই যদি লুচ্চা না হতি তাহলে এমনভাবে অনুমতি ছাড়া কিস করতি নাকি? ওকে, আমি লুচ্চা? যা, ওই লুচ্চার কাছে আসতে হবে না তোমাকে। এটা বলে নুসরাতকে আমি ছেড়ে দিলাম। তখন রিধিতা বলে উঠল, এমনভাবে বলছে যেন আমি তার কাছে ছোট হয়ে যাই। আমাকে জোর করে কাছে নিয়ে যায়, আবার ভাবও দেখাতে আসে। আচ্ছা ঠিক আছে, আর ভাব দেখাবো না। সরি আপনার সাথে এমন করার জন্য। এটা বলে বিছানা থেকে বালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়লাম। রিধিতা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে আর বোঝার চেষ্টা করছে আমি সোফায় কেন গেলাম। এদিকে আমি সোফায় শুয়ে মুখের উপর বালিশ দিয়ে একটা হাসি দিলাম আর বললাম, এইবার বুঝবে বউ সোনা, আমাকে এড়িয়ে চলার মজা কি জিনিস। বারবার তোমাকে বোঝাতে চেয়েছে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমার ভালোবাসা বোঝার চেষ্টা করছো না। এইদিকে নুসরাত দাঁড়িয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কি ব্যাপার, তুই হঠাৎ সোফায় গেলি কেন? আমি কিছু না বলে চুপ করে রইলাম। এইদিকে আমার চুপ থাকা দেখে রিধিতা কিছুটা রেগে গেল আর একটু চিৎকার দিয়ে বলল, কি রে, আমার কথা শুনতে পাচ্ছিস না? কানে যায় না আমার কথা? সোফায় গেলি কেন? আমি একটু অভিমানী স্বরে বললাম, আমার মতো লুচ্চা যদি কারোর সাথে বিছানা শেয়ার করে তাহলে তার জন্য বিপদ, আর আমি চাই না কেউ আমার জন্য বিপদে পড়ুক। দেখ, মেয়েদের মতো কথায় কথায় রাগ করবি না। ভালোই ভালোই বিছানায় আয় বলছি। সরি, বিছানায় আমি যেতে পারবো না, আমি এখানে ভালো আছি। রিদিতা আমার কথা শুনে মনে মনে বলল, এই কয়দিন ধরে তো তোকে জড়িয়ে ধরে ঘুমানোর আমার অভ্যাস হয়ে গেছে। তুই নিজেকে আমার অভ্যাসে পরিণত করে এখন দূরে যাচ্ছিস, এটা তো হবে না চান্দু। এটা ভেবে নুসরাত আমাকে বলে উঠল, আয়ান বিছানায় আসবি নাকি আমি কিছু করব? আপনি যা খুশি তাই করেন, আমার কি, আমি এখানে ঘুমাবো। ও আচ্ছা, তাই বুঝি। রিদিতা এবার আমার দিকে এগিয়ে এসে আমার মাথার চুল ধরে টান দিল। আমার চুল ধরে টেনে ধরতে আমি ও মাগবো বলে চিৎকার দিলাম। এইসব কি করছো? ছাড়ো আমাকে, ব্যথা পাচ্ছি তো। তো আদর পেতে চুল টেনে ধরছিস নাকি? প্লিজ বউ, আমার চুল ছাড়ো। এতক্ষণ ধরে তাড়ামি করছিস কেন? এখন কেন প্লিজ প্লিজ করছিস? সরি বউ, আর এমন তেরামি জীবনেও করবো না, প্লিজ ছাড়ো। আর একটু টানলে চুল একটাও মাথায় পাবো না। ছাড়বো, তবে একটা শর্তে। কি শর্ত? আমি সব রাজি, তারপরে ছেড়ে দাও। শর্ত হলো তুই এখন বিছানায় ঘুমাবি, তাও আমাকে জড়িয়ে ধরে। আমি রাজি, এখন ছাড়ো প্লিজ প্লিজ। এইবার রিদিতা আমার চুল ছেড়ে দিল। ছাড়তে আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। কি জল্লাদকে বিয়ে করলাম বাবা। রাগ করেছি, রোমান্টিকভাবে রাগ ভাঙাবে তা না করে শাস্তি দিয়ে রাগ ভাঙাচ্ছে। মনে মনে বললাম, এখন মনে মনে আমাকে গালি না দিয়ে বিছানায় যা বালিশ নিয়ে। আমি আর কিছু না বলে বালিশ নিয়ে বিছানায় গেলাম। তারপর রিধিতা একটা হাসি দিয়ে বিছানায় এসে আমার পাশে শুয়ে পড়ল আর আমি আমার মতো শুয়ে আছি। তখন রিধিতা বলে উঠল, কি হলো, এখনো জড়িয়ে ধরছিস না কেন? চুল কি আবার ধরবো?
আমি এমন কথা শুনে ভয়ে তাড়াতাড়ি আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলাম। আমি হৃদিতাকে জড়িয়ে ধরতে হৃদিতা আমাকে জড়িয়ে ধরে 4 ঠোঁট এক করে দিল। আমি মহা খুশি। আমি সাই দিতে লাগলাম। কিছু সময় পর হৃদিতা ছেড়ে দিল, কিন্তু আমি থামছি না। ঘাড়ে গলায় আস্তে আস্তে তার নাভিতে কিস করতে লাগলাম। আর শুনতে হবে না, যান বিয়ে করেন। হৃদিতা আমার বুকের উপর শুয়ে থেকে বলল, শোনো না, বলো না। আমার একটা বেবি লাগবে। তোমার বেবি লাগবে আমি কি করতে? তুই কি করতে পারিস মানে? বেবি কি গুগল থেকে ডাউনলোড করব? করতে পারো। কুত্তা ন্যাকা সাজো, যা তোর কিছু করতে হবে না, আমিই করছি। এটা বলে হৃদিতা আমার উপর ঝাঁপিয়ে পড়ল। এই তো আমার ফাজিল পাঠকটা, তারপর কি সেটাও পড়তে এখনো বসে আছে। তারপর কি ওটা জানতে বিয়ে করে নিন, ফাজিল কোথাকার। আল্লাহ হাফেজ।